তো তাও 7টা সুন্দর মতো অ্যান্সার করার মতো কোয়েশ্চেন ছিল আমার কাছে লাগছে। হ্যাঁ, মোটামুটি কোশ্চেন অ্যান্সার করা গেছে, অনেকে ভালো পরীক্ষা দিছে। যাক, ভালো হয়েছে। আপনাদের প্র্যাকটিক্যালি কি ডেট ফিক্স ছিল পরে? না, ডেট এখনো ফিক্সড হয় নাই, তবে অ্যাপ্রক্সিমেট ডেট হচ্ছে আপনার 26 তারিখ ম্যাম ডেট দিতে পারে। 26 তারিখ না, আজকে হচ্ছে 18 তারিখ। আর আমাদের ওকে হয়ে যাবে। তো শুরু করছি। হ্যাঁ, কয়টা বাজে? অনেক টাইম হয়ে গেল, 11টা নয়। আজকে ক্লাসটা হয়তো একটু লং যেতে পারে, কারণ বেশ অনেকগুলো কোয়েশ্চেন ডিসকাশন করতে হবে। তো আমরা হচ্ছে আজকে ইনফারেন্সের প্র্যাকটিক্যালটা দেখার চেষ্টা করব। পুরোটা ইনফারেন্সের উপর ক্লাস থাকবে আজকে। আর আমরা আর প্রোগ্রামিংটা ইউজ করব। আপনারা কি সবাই আরটা কি ডাউনলোড করেছেন আপনাদের পিসিতে? আরটা কি আছে আপনাদের? জি ভাই, ডাউনলোড করা আছে। সবাই করেছেন? সবার কথা বলছি, রেসপন্স করেন, শুধু জাহিদ করলে হবে না। হ্যাঁ, করা আছে। জি ভাই আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো হলোই। আরটা একদম সিম্পল পাওয়া যায় আপনার, বেসিক আর্ট। আর স্টুডিওটা আবার একটু ঝামেলা হয়। তো আমরা বেসিকলি আজকে হচ্ছে আপনাদের প্রিভিয়াস ইয়ারের যেই কোয়েশ্চেনগুলো আসছে, আমি যতটুকু দেখলাম যে আপনাদের কোয়েশ্চেন আসলে একই থাকে, শুধু এখানে ভ্যালু কিছু চেঞ্জ করে দেওয়া হয়, আর বাকি সব কিছু সেম থাকে। সো আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ একটা হচ্ছে কোয়েশ্চেন স্যাম্পল যদি আমরা সলভ করতে পারি, তাহলেই হচ্ছে মোটামুটি আপনাদের সব প্রিপারেশন হয়ে যাবে। সো আমি সেটাই করব, যে একটা হোল কোয়েশ্চেন সেট আমি সলভ করার চেষ্টা করব। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখার কথা। ওকে, আমি হচ্ছে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। হ্যাঁ, আমি যদি এখানে দেখি, আপনাদের 4 সেট কোয়েশ্চেন আসে ইনফারেন্সে। একটা হচ্ছে আপনার প্রথম যেটা, ওইটা হচ্ছে লোকেশন স্কেল ফ্যামিলি থেকে আসে। সেকেন্ডটা হচ্ছে সিএলটি, সেন্ট্রাল লিমিট থিওরাম থেকে আসে। পরেরটা হচ্ছে আপনার ডিরেক্ট মেথড ইউজ করে একটা র্যান্ডম স্যাম্পল জেনারেশন আসে, যেটা হচ্ছে আপনাদের এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন থেকে আসবে। আর লাস্টলি হচ্ছে আপনার বাইনোমিয়াল থেকে একটা হাইপোথিসিস টেস্টিং থাকে। এটা হচ্ছে আপনাদের মনে হয় 2022 সালের কোয়েশ্চেন। 2023 সালেও যদি দেখেন একই জিনিস আসে, একটা ফাংশন থেকে লোকেশন স্কেল, সিএলটিরও একই প্রবলেম, এক্সপোনেনশিয়াল ফ্যামিলি থেকে র্যান্ডম স্যাম্পল জেনারেশন, এন্ড লাস্টলি হচ্ছে বাইনোমিয়াল ইউজ করে একটা হাইপোথিসিস টেস্টিং। সো একই টাইপের একই ফরম্যাটের কোয়েশ্চেন আমরা একটা সলভ করব। তো আমি হচ্ছে এইটা সলভ করার চেষ্টা করব। তো কালকে আমি আপনাদের এই কোয়েশ্চেনটার সলিউশন আমি রেডি করেছি। সো এটা আপনাদেরকে আমি কোডটা ক্লাসের পরে দিয়ে দিব। আমি কোডটা মোটামুটি রেডি করেছি, এটা আপনারা ফলো করলেই হবে। এটা আমি জাহিদকে দিয়ে দিব, মানে কোয়েশ্চেন 1 এর সলিউশন, মানে কোডটা আর কি। হ্যাঁ, তো এই কোডটা আপনাদের দেখলেই হচ্ছে। তো এটা হচ্ছে আমরা 1 বাই 1 আজকে সলিউশন করার চেষ্টা করব। সবাই আর্টটা ওপেন করি। হ্যাঁ, আর আমি বলেছিলাম যে আর 4.5 এর পরেরটা আর কি আপনাদেরকে ডাউনলোড করতে, মানে যেটা সব থেকে লেটেস্ট, সেই আর্টটা আপনারা ডাউনলোড করে রাখবেন। আর এর ইন্টারফেসটা দেখতে এমন হয়। আর আপনারা চেষ্টা করবেন কি একটা নিউ স্ক্রিপ্ট অন করে রাখবেন। ভাই, শুরুতে ক্লাস রেকর্ডটা যদি অন করতেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে, হ্যাঁ, ভালো কথা মনে করছেন। রেকর্ড তো না, মানে স্ক্রিন রেকর্ডটা করতে হয় আপনার। তো আপনার মিটটা তো আমার প্রিমিয়ামটা না, সো এটা হচ্ছে আপনার রেকর্ডের অপশনটা নাই। সো আমি স্ক্রিন রেকর্ডারটা অন করব আর কি, জাস্ট। ভাই একটু খেয়াল করুন, ভয়েসটা যেন আসে। মাঝে মাঝে স্ক্রিন থেকে একটা ভয়েস আসে না। ভয়েস আসবে, হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি এই যে আনমিউট করে দিচ্ছি, এখন ভয়েসটা আসবে। ওকে, ঠিক আছে, শুরু করছি। হ্যাঁ, সো আর ইন্টারফেসে যাব আমি। আপনাদের মানে যাতে ইজিলি ভিজুয়ালাইজ করতে পারেন, আমি হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি, 16তে রাখি, 16টা বেশি বড় হয়ে যায়।
12 থাক, হ্যাঁ ঠিক আছে। একটা নিউ স্ক্রিপ্ট অন করবেন, আপনারা যেই সলিউশনই করেন, যাই লেখেন, তো এটা চেষ্টা করবেন যে একটা নিউ স্ক্রিপ্ট অন করে লিখতে। তাহলে এখানে আপনি আপনাদের সুবিধা মতো কোডটা চেঞ্জ করতে পারবেন। কোডটা চেঞ্জ করে দেন হচ্ছে আপনি ওই আপনার মেইন যেই ইন্টারফেসটা সেখানে আপনি রিপ্লেস করতে পারবেন। সে আপনি যদি একটা বেসিক কিছু একটা লিখেন যে একটা আপনার ভেক্টর ক্রিয়েট করবেন, সে এক্স একটা ভেক্টর, এখানে এলিমেন্ট হচ্ছে ধরেন 1 4 5 2, মানে 4টা এলিমেন্ট। সো এটা আপনার সিম্পলি এখানেও করতে পারতেন যে x ইকুয়াল টু c, মানে এটা বেসিকলি হয় কি আপনার হচ্ছে মাঝে মাঝে যখন চেঞ্জ করার দরকার হয় তখন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এখানে যাই লিখবেন, লিখার পর হচ্ছে আপনার এখানে ক্লিক করলে, রান অপশনে ক্লিক করলে আপনার ডিরেক্টলি আপনার মেইন ইন্টারফেসে চলে যায়। তো আপনি চেষ্টা করবেন একটা নিউ স্ক্রিপ্ট অন করে সেখানে আর কি সবকিছু লিখতে। তো আমি সবকিছু আর কি এখানে লেখার চেষ্টা করব। তো আপনাদেরকে এই কোডটা তো আমি দিয়েই দিব। সো আমি এইটাই করি কি, পুরাটা আমি, আচ্ছা পুরাটা না করে আমি 1 বাই 1 করি। আমি কোয়েশ্চেন 1টা আমি হচ্ছে আগে কপি করে নিলাম। সো এটা আমি এখানে পেস্ট করব। আচ্ছা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে, সমস্যা নেই। ওকে, সো আমরা শুরু করি লোকেশন স্কেল ফ্যামিলি দিয়ে। ফার্স্ট প্রবলেমটা ছিল যেটা, সো আপনার তো মোটামুটি খেয়াল আছে লোকেশন স্কেল ফ্যামিলিতে কি করি। আমাদের ফার্স্ট অফ অল একটা স্ট্যান্ডার্ড পিডিএফ থাকে, আমি আপনাদেরকে পড়িয়েছিলাম, আপনার এক্সামও দিয়েছেন। একটা স্ট্যান্ডার্ড পিডিএফ থাকবে, নো ম্যাটার যে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনই হওয়া লাগবে, মানে যে কোনো ডিস্ট্রিবিউশনেরই স্ট্যান্ডার্ড যে ডিস্ট্রিবিউশনটা থাকে সেটা আমরা নিব। তো আপনাদের এই প্রবলেম হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে, আপনার যদি এখানে কসি বলে বা যেটাই বলে আপনি ওইটা এখানে আপনি রাখবেন আর কি। সো এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড পিডিএফ। তো সেইটার লোকেশন স্কেল ফ্যামিলি হচ্ছে এটা। তো সেখানে আমার কি করতে হবে, লোকেশন প্যারামিটার হচ্ছে আমরা বলি মিউকে, বা আমার যেটা মিন থাকে, আর স্কেল প্যারামিটার বলি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা গ্যামাকে। তো এই যে আমার স্ট্যান্ডার্ড পিডিএফটা ছিল, সেখানে আমি যদি কোয়েশ্চেন দুটা, ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যদি লোকেশন প্যারামিটারটিকে -2 আর স্কেল প্যারামিটারটিকে 0.5 দেই, তাহলে স্ট্যান্ডার্ডটা কিভাবে চেঞ্জ হয়, এই ডিস্ট্রিবিউশনটা কিভাবে চেঞ্জ হয়। আবার যদি মিউ এর ভ্যালু 2 হয়, গ্যামার ভ্যালু 1.5 হয়, তাহলেও এই ভ্যালুটাই কিভাবে চেঞ্জ হয়। তো এই চেঞ্জটাকেই বলা হয়েছে and explore the effects of introducing both the location and scale parameters. স্ট্যান্ডার্ড পিডিএফ এ আপনার যদি এই লোকেশন আর স্কেল প্যারামিটারকে ইন্ট্রোডিউস করেন, এর পরে গিয়ে প্যারামিটারটা কিভাবে চেঞ্জ হয় এই চেঞ্জটা আপনাদের মানে ইন্টারপ্রেট করতে হবে। সো আমরা এটাই দেখি। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমার আরে এই যে স্ট্যান্ডার্ড পিডিএফ বলেন, এটা বলেন বা এই ফরম্যাটটা বলেন, স্ট্যান্ডার্ড পিডিএফ এর ফরম্যাট, এই ফরম্যাটটা আরে আগে আমাদের লিখতে হবে। ওকে, সো আমাকে বলেন তো এই ফরম্যাটে ফাংশনটা কার, এক্স এর ফাংশন। তো আমাকে মনে রাখতে হবে ফাংশন, যার যার ফাংশন ওই টার্মগুলোকে আমার আলাদা করে ইন্ট্রোডিউস করতে হবে। সো দেখেন, আচ্ছা যেহেতু এক্স নিয়ে কাজ করব, আমি ধরছি যে এক্স এর ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। সো আমি ফার্স্ট কাজ হচ্ছে আমি একটা নর্মালের একটা ডেটা সেট ধরে নিচ্ছি। কত থেকে কত, আমি -8 থেকে +8 পর্যন্ত একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। কত করে, 0.01 করে। আমার লোয়েস্ট ভ্যালু মানে সিকোয়েন্স যে আমার এটা কোডটা, এটার ফার্স্ট যেই এলিমেন্টটা সেটা হচ্ছে আমার বলে সিকোয়েন্সের লোয়েস্ট ভ্যালু, সেকেন্ডটা হচ্ছে সিকোয়েন্সের হাইয়েস্ট ভ্যালু, আর এটা হচ্ছে কত করে করে সিকোয়েন্সটা সামনের দিকে প্রসিড করবে। যেমন লোয়েস্ট হচ্ছে -0.8, এর 0.01 পরেরটা কত, এর 0.01 পরেরটা কত, এরকম করে কাউন্ট করতে করতে 8 পর্যন্ত আসবে। তো আমি এই এক্স ইকুয়াল টু সিকোয়েন্স মানে একটা জাস্ট ডেটা সেট ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, সো এই ডেটা সেটটা ক্রিয়েট হলো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা যখন ফোর্থ ইয়ারে পড়েছিলাম, ফোর্থ ইয়ার থার্ড ইয়ারে, আমরা হচ্ছে আপনার আর এর পাশাপাশি আর এর যে প্যাকেজ আছে আর স্টুডিও, আমরা ওইটা হুম দিয়ে হুম, হচ্ছে করছিলাম। হ্যাঁ আর স্টুডিওতে করলে আর কোনো প্রবলেম নেই, ওইটা তো আরো ভালো। মানে আমি আমাদের ওই ইন্টারফেসটা বেশি পরিচিত মনে হয় আর কি। তো আচ্ছা আমরা কি আচ্ছা, আর স্টুডিওতে করতে হ্যাঁ পারবো? হ্যাঁ আপনি আর স্টুডিওতে একইভাবেই করতে পারবেন, আর এর যা কথা আর স্টুডিওতে একই কথা।
ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, একই কথা, কোনো প্রবলেম। আচ্ছা দাঁড়ান, আমি একটু হোল্ড করেন, আমাকে জাস্ট বলবেন যে আমি হচ্ছে যদি এভাবে প্রসিড করি মানে আপনাদের বুঝতে ইজি হয় কিনা। মানে এখানে আপনার ধরেন ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, আমি যদি পাশাপাশি দুইটা ইন্টারফেস রেখে বলি আপনাদের কি প্রবলেম হয় কিনা দেখেন, আমাকে একটু বলবেন। আমি এটা রাখার রিজন হচ্ছে আমি এখানে ধরেন আপনাদেরকে কোনো কিছু লিখে এক্সপ্লেন করার যদি দরকার হয় আমি সেটা এখানে করব, এটা আমি গতকালকে করতেছিলাম। আর আমি এই ইন্টারফেসে হচ্ছে আপনাদের আর এর যে প্রবলেমগুলো সেগুলো দেখাবো। দুইটা কি পাশাপাশি দেখা যাচ্ছে দেখে আমাকে বলেন। জাহিদ, পাশাপাশি তো দেখা যাচ্ছে না, একটা স্ক্রিন দেখা যাচ্ছে। একটা দেখা যাচ্ছে, কোনটা দেখা যায়? মোবাইলে যেটা। মোবাইলেরটা? জি জি। ওকে, তাহলে তো সমস্যা। আচ্ছা, তাহলে কিছুই করার নাই, তাহলে আমার এই ইয়েতে করতে হবে, মাউস দিয়ে করতে হবে। না ভাই, দেখা যাচ্ছে তো। দুইটাই দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া দেখতেছি। পিন করে নিলে তো সামনে আসবে। হুম। ওকে, তাহলে আমি এখানে এক্সপ্লেইন করার জন্য আর কি ইয়ে করতেছি, এখানে রবার্টটা কথা আমি গতকালকে এটা ডাউনলোড করলাম। রবার্টটা কোথায়? ক্লিয়ার করে কি? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম আপনাদের, দেখেন আমাদের বেসিক পিডিএফটা, তো এটা হচ্ছে আপনার দেখেন যে আমার হচ্ছে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা সবাই জানি যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ফাংশনটা হচ্ছে 1/√2 পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স স্কোয়ার। এটা শুধু এক্স এর ফাংশন, কিন্তু আমি যদি এখানে লোকেশন আর স্কেল মানে প্যারামিটারটাকে ইন্ট্রোডিউস করতাম তাহলে কি আসতো? এক্স আসতো, মিউ আসতো, সিগমা আসতো, তাহলে কত আসতো? 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ বাই কত? সিগমা স্কোয়ার না? এখন দেখেন এইখানে আগে ছিল শুধুমাত্র এক্সটা আননোন, এখন এখানে এক্স এর সাথে সাথে মিউ এন্ড সিগমা মানে টোটাল তিনটা জিনিস আননোন হিসেবে আছে। তো তাহলে আমার যে ফাংশনটা আমি এখন ক্রিয়েট করার ট্রাই করব সেই ফাংশনটা তিনটা আননোন জিনিসের ফাংশন। সো দেখেন আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করা কমপ্লিট। এখন y আরেকটা আমি মানে y ইকুয়াল টু এফ অফ এক্স মানে x এর একটা ফাংশন হিসেবে আমরা ডিনোট করি, সো y দিয়ে রিপ্রেজেন্ট করছি। একটা ফাংশন ক্রিয়েট করব, কার ফাংশন? মনে রাখবেন যেগুলো আমার আননোন থাকবে সেগুলোর আমরা ফাংশন ক্রিয়েট করব। সো আমি মাত্রই দেখলাম যে আপনার ফাংশনটা হচ্ছে কার হবে? এক্স এর হবে, আননোন এক্স, সাথে আমার লোকেশন প্যারামিটার মিউ এন্ড আমার স্কেল প্যারামিটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই তিনটার ফাংশন। ওকে, তো আপনি লিখলেন যে ফাংশন হচ্ছে এই তিনটার, দেন হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেটের লুপে আপনি জাস্ট ফাংশনের ফরম্যাটটা লিখবেন।
সো আমি সেকেন্ড ব্র্যাকেটে লুপ দিয়ে আমি লিখলাম কি যে আমার যেই বেসিক ফরম্যাটটা যে 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ বাই সিগমার হোল স্কোয়ার। তো এটা সিম্পলি হচ্ছে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনের যে আমার ফাংশনটা আমি সেটা লিখেছি। মনে রাখবেন আপনি এখানে ফাংশনটা যার যার ফাংশন কল করেছেন যে এক্স এর, মিউ এর এন্ড এসডি এর। তো এই তিনটা টার্মই কিন্তু ভিতরে লিখতে হবে, যে আপনি এখানে এসডি লিখলেন বাট এখানে শুধু এস লিখলেন তাহলে কিন্তু হবে না, তাহলে আপনি রেজাল্টটা কিন্তু ভালো পাবেন না। তো এভাবে হচ্ছে আমরা ফাংশন ক্রিয়েট করে আমার যেই আমার ডিস্ট্রিবিউশনটাই বলবে সেটা আমি লিখে ফেলবো। ওকে, আচ্ছা সবাই বুঝতেছেন তো এই ওয়েতে? জি ভাই। ওকে, হলো। সো এবার আমি করব কি, আমার ফাংশন ক্রিয়েট করা শেষ, আমি এখন এই দুইটা জিনিস আমি ইনপুট দিলাম, ডান। এখন দেখেন আমার কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড পিডিএফ, স্ট্যান্ডার্ড নরমালে মিউ আর সিগমার ভ্যালু কত বলেন, জাহিদ বলেন। জাহিদ 0.5 না? না, ভাই 0.1 0 আর 1 আপনার হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড, হচ্ছে মিন জিরো আর ভেরিয়েন্স ওয়ান। এক্স্যাক্টলি। সো আমি ওইখান থেকে দেখেন আমি স্ট্যান্ডার্ড লিখেছি, মানে আমার স্ট্যান্ডার্ড যে ডিস্ট্রিবিউশনটা সেটা লিখতেছি। স্ট্যান্ডার্ডটাই কি হবে, আমি ফাংশনটা কি নামে রিপ্রেজেন্ট করেছি, ওয়াই। ওয়াই এ এক্স, তো এক্স এর সিকোয়েন্সটা নিচ্ছে, এক্স এর পরে কি ছিল, মিউ ছিল, মিউ এর ভ্যালু আমরা কত বসাবো স্ট্যান্ডার্ডে, 0 বসাবো, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কত বসাবো, 1 বসাবো। তার মানে এই যে আমার ফাংশনটা ছিল এখানে এক্স ছাড়া মিউ এর ভ্যালু আপনার 0 বসে যাবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু 1 বসে যাবে। সো আমি যদি স্ট্যান্ডার্ডটা আমি বসাই তো দেখেন এরকম কিছু একটা চলে আসে। মানে এখন স্ট্যান্ডার্ড আমার এমন একটা ভ্যারিয়েবল তার ভিতরে মিন আর সিগমার ভ্যালু অলরেডি 0 আর 1 বসানো হয়েছে। এইটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা বুঝতেছেন আপনারা? জি ভাই। রেসপন্স করবেন কিন্তু। ওকে, সো আমার এখন স্ট্যান্ডার্ড হয়ে গেল। এখন আমার স্ট্যান্ডার্ডটা বেসিক্যালি হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড যে ফর্মটা, সেটার জন্য আমরা এখন ডেটা ক্রিয়েট করছি আর কি। এখন আমি আপনাদেরকে যদি ডেটাটা দেখাই, সে আমি যদি আমি হেড দেখতে চাচ্ছি স্ট্যান্ডার্ডের, STANDRD। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম করে প্রথম 6টা ভ্যালু দেখলাম। তাহলে আমি যদি দেখি স্ট্যান্ডার্ডের টোটাল ভ্যালু কয়টা আছে, লেন্থ আমি যদি স্ট্যান্ডার্ড দেখি দেখেন কত, টোটাল হচ্ছে 1601টা অবজারভেশন। মানে স্ট্যান্ডার্ড হচ্ছে আমার এখন এমন একটা ডেটা সেট ক্রিয়েট হয়েছে, সেই ডেটাটা অবভিয়াসলি নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আসতেছে, মোর স্পেসিফিকলি হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আসতেছে। এখন আমি যদি এই যে 1601টা অবজারভেশন পেলাম, এইটা আমি এখন প্লট করে দেখি এটা কি নরমালের মতো দেখতে কি। সো আমি যদি করি যে ts.plot, শাফিন ভাই আপনার স্ক্রিন শুধু একটাই দেখা যাচ্ছে। হ্যাঁ আমি হচ্ছে আপনি ওই আর প্রোগ্রামিংটাই তো দেখছেন না এখন? না না, আরেকটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে শুধু অডিও দেখাচ্ছে আপনার। তাই? হ্যাঁ আচ্ছা ওকে, আমি তাহলে আরেকটা দেখা ভাই যাচ্ছে একটা তো। স্ক্রিন এখন দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে। ওকে, সো দেখেন আচ্ছা কতটুকু ক্লিয়ার হয়েছেন আপনারা? এতটুকু ক্লিয়ার ছিল যতটুকু আপনারা দেখছেন? হ্যাঁ, এত সময় শুধু ওই যে খাতার ছবিটাই ছিল। হ্যাঁ ওকে, আচ্ছা আপনার দুইটা উইন্ডো একসাথে পিন করে দেখেন তাহলে দেখার পসিবল। আচ্ছা আমি আপাতত লাগছে না, আমি আপাতত আরটাই দেখাচ্ছি। সো আমার মেইন কনসার্ন ছিল আমার যে বেসিক ডিস্ট্রিবিউশনটা সেটা থেকে আমাদের একটা ডেটা জেনারেট করা। সো আমি ডেটাটা অলরেডি ক্রিয়েট করেছি, 1601টা অবজারভেশনের আমার ডেটা হয়েছে। আমি সেই ডেটাটার নাম দিয়েছি স্ট্যান্ডার্ড, কারণ এটা স্ট্যান্ডার্ড পিডিএফ, সেজন্য। আমি এখন যদি এই যে 1601টা অবজারভেশন পেলাম স্ট্যান্ডার্ড থেকে, সেটা যদি আমরা এখন প্লট করে দেখি সেটা দেখতে নরমালের মতো কিনা সেটা এখন দেখার ট্রাই করব। সো আমি দেব যে ts.plot, কি ব্যাপার, কি হলো এটা?
আর আবার হ্যাং করতেছে কেন? আজকে কি সবকিছু আজকেই হওয়ার? আমি আরটা আবার ক্রিয়েট করতেছি দাঁড়ান। ওকে, সো আমি স্ট্যান্ডার্ড পর্যন্ত আমি ক্রিয়েট করেছি। স্ট্যান্ডার্ড এমন একটা ভ্যারিয়েবল, সেখানে হচ্ছে 1600 একটা অবজারভেশন ছিল। এই যে লেন্থ স্ট্যান্ডার্ড যদি আমরা দেখি 1600 একটা অবজারভেশন এখানে আছে। তো আমি এখন এটা প্লট করে দেখার ট্রাই করবো। তো ts.plot দিয়ে হচ্ছে আপনার ডিরেক্টলি এই যে 1 বাই 1 অবজারভেশন পেলাম সেগুলো আর কি কানেক্ট করে 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 একটা ফিগারের মতো আসবে। ts.plot কার প্লট দেখবো? আমরা হচ্ছে দেখবো স্ট্যান্ডার্ডের প্লট, STANDARD স্ট্যান্ডার্ড। দেখেন কি আসে, আমি যদি ক্লিক করি, দেখছেন আমার একটা নরমাল স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন চলে আসছে। তাহলে এটা হচ্ছে এমন একটি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন যার মিন হচ্ছে 0, যার ভ্যারিয়েন্স কত হবে? 1 হবে। সবাই এতটুকু ক্লিয়ার? ওকে, সো আমার তাহলে এই স্ট্যান্ডার্ডটা ফরম্যাটে আনা কমপ্লিট। এখন আমরা দেখব কি ফার্স্ট কোয়েশ্চেনটা, যদি এই স্ট্যান্ডার্ডে মিউ এর ভ্যালু -2 হয় আর গ্যামার ভ্যালু 0.5 হয় তাহলে কি হবে? সো দেখেন আমার ফার্স্ট কোয়েশ্চেনটাকে আমি কিউএস কোয়েশ্চেন 1 লিখেছি। ওই একই ভাবে আমার যে মেইন ফাংশনটা ছিল ওয়াই ফাংশন, ওয়াই আমি x টু x এর মতো থাকবে। মিউ এখন কত হয়ে যাবে? মিউ হচ্ছে কোয়েশ্চেনে -2 বলেছে, সো আমার -2 হবে। আর গ্যামা কত হবে? 0.5। তো গ্যামা 0.5 বসিয়ে আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এটার নাম দিয়েছি আমি কোয়েশ্চেন 1, যেহেতু আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল। সেম ভাবে আমি কোয়েশ্চেন 2 হিসেবে আমার যে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে মিউ ইকুয়াল টু 2 আর গ্যামা হচ্ছে 1.5, সেটা দিয়ে হচ্ছে আমি কোয়েশ্চেন 2 লিখলাম যে x তো x এর মতো থাকলো, ফাংশনের x থাকবে, মিউ হচ্ছে ছিল কত? 2, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 1.5। তো আমার কোয়েশ্চেন 2 ক্রিয়েট করা কমপ্লিট। ওকে, সো এখন আমি প্লট করব, যে তিনটা গ্রাফকে একসাথে প্লট করব। আপনাদেরকে তো একটু আগে আমি ts.plot দেখালাম না? তো প্রথমে আপনি করবেন কি, আমার তিনটা ডেটা সেট এখন। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রথম যেটা সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। কোয়েশ্চেন 1 হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেনে যা যা আপনার লোকেশন স্কেল ফ্যামিলি বলেছে সেটা, আর সেকেন্ড কোয়েশ্চেনে যা যা বলেছে সেটা। তো আমি ফার্স্ট স্ট্যান্ডার্ডটা দিয়ে আমি একটা প্লট ক্রিয়েট করব, সেটাকে আমি দিব হচ্ছে ts.plot স্ট্যান্ডার্ড x lab। আচ্ছা, আমি পুরোটাকে প্লট ড্র করি তারপর আপনাদের দেখাই। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। আমি যদি আপনাকে সাইড বাই সাইড দেখানোর ট্রাই করি, দেখেন স্ট্যান্ডার্ড তো হলো x ল্যাব, মানে x এর লেভেল হচ্ছে আমি কি দিব? x দিব, মানে x অ্যাক্সিসে হচ্ছে আমি কি লিখবো? x লিখছি। y ল্যাব, y এর লেভেল হচ্ছে f অফ x, ফাংশন অফ x দিচ্ছি। কালার হচ্ছে ব্লু দিলাম, আর y এর লিমিট হচ্ছে 0 থেকে 1, y লিম হচ্ছে ইকুয়াল টু c 0 থেকে 1। তো 0 থেকে হাইয়েস্ট 1 পর্যন্ত আমি y এর লিমিট দিয়েছি, সেটা আপনারা আপনাদের মতো চেঞ্জ করতে পারেন। তো আমি প্রথম কাজ যেটা সেটা হয়ে গেল যে আমি আপনাদের হচ্ছে প্রথম প্লটটা করলাম, আমার গ্রাফের ইন্টারফেসটা চলে আসছে। এখন এই সেম গ্রাফে আমি কোয়েশ্চেন 1 এ মানে আমার যে লোকেশন -2 আর স্কেল 0.5 এটাকে বসাই, তাহলে কি হবে? তো এইটার জন্য কোড হচ্ছে আপনি এই একই প্লটে আপনি লাইনস ক্রিয়েট করবেন। লাইনস দিবেন কার? কোয়েশ্চেন 1 এর। কালার দিচ্ছেন কি? রেড কালার। এখন কোয়েশ্চেন 1টা আমার চলে আসবে। আমি যদি এখন দেখি, এই যে দেখেন এই গ্রাফটা দেখতে এমন, মানে আমার কোয়েশ্চেন 1 যেটা দিয়েছে সেটার গ্রাফটা দেখতে হয়ে যাবে কোয়েশ্চেন 1 যেটা ছিল, মানে এরকম একটা গ্রাফ হয়ে যাবে। সেম ভাবে কোয়েশ্চেন 2টাও যদি আপনি অ্যাড করেন গ্রিন কালারে, সো এটা অ্যাড করার পরে এমন হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের হচ্ছে লোকেশন স্কেল ফ্যামিলির গ্রাফগুলো, যার ভিতরে ব্লু কালারটা ছিল কি আমাদের স্ট্যান্ডার্ড গ্রাফ, দেন রেড আর গ্রিন কালারটা হচ্ছে আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোকেশন আর স্কেল প্যারামিটারটাকে ইন্ট্রোডিউস করার পরে যা যা চেঞ্জ হচ্ছে।
এখন আমাকে বলেন এই গ্রাফ দেখে কি ইন্টারপ্রেট করা যায়? জাহিদ বলেন। এই নাই নাকি কেউ? ভাই কোশ্চেনটা আবার একটু করেন। বললাম যে আমাদের তো এখন লোকেশনাল স্কেল ফ্যামিলি ইন্ট্রোডিউস করা কমপ্লিট। এখন এই গ্রাফ দেখে কি বলা যায়? আমি ক্লাসে বলেছিলাম, প্রথম ক্লাসে, যে ল্যাপটোকার্ক মেসোকার্ক এরকম কিছু। না এরকম কিছু না। আপনার দেখেন ব্লুটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড পিডিএফ। তো এখানে যদি আপনি লোকেশন প্যারামিটার প্রথমটা আগে দেখি, প্রথমটায় লোকেশন প্যারামিটার কত ছিল? -2। পরেরটায় লোকেশন প্যারামিটার কত ছিল? 2। ওকে, লোকেশন প্যারামিটার কিন্তু একদম সেন্টার বরাবর ড্র্যাগ করে এই পয়েন্টটা হচ্ছে আমার লোকেশন প্যারামিটারটা। সো আমার যদি -2 হয় তাহলে লোকেশন প্যারামিটারটা কি হয়? 0 থেকে লেফটে সরে যাচ্ছে। আর যদি +2 হয় তাহলে 0 থেকে রাইটে সরে যাচ্ছে। তার মানে হচ্ছে এমন কিছু যে লোকেশন প্যারামিটারটা যদি আমরা ইন্ট্রোডিউস করি তাহলে আমার গ্রাফটা সিম্পলি লেফটে অর রাইটে শিফট হয়, তাই তো? আর হচ্ছে আমার স্কেল প্যারামিটার যেটা, সেটা কি ছিল? স্ট্যান্ডার্ডে হচ্ছে 1। তো পরেরটা কত? 0.5। তো 1 থেকে যদি কমে যায় আর 1.5, 1 থেকে যদি বেড়ে যায় তাহলে কি হবে? সো স্ট্যান্ডার্ড যদি 1 হয়, 1 থেকে যদি কমে যায় 0.5 হয়, তাহলে আমার গ্রাফটা কন্ট্রাক্ট করছে, মানে একসাথে চেপে যাচ্ছে। আর যদি 1 থেকে বেড়ে যায় 1.5 হয় তাহলে গ্রাফটা স্ট্রেচ হয়ে যাচ্ছে, মানে আমার প্রসারিত হয়ে যাচ্ছে। সো সিম্পলি যদি আমার স্কেল প্যারামিটারটা আমরা ইন্ট্রোডিউস করি তাহলে গ্রাফে কি হয়? স্ট্রেচ অর কন্ট্রাক্ট হয়। আর যদি স্কেল লোকেশন প্যারামিটারটা দেই তাহলে গ্রাফটা সিম্পলি লেফটে অর রাইটে শিফট হয়ে যায়। আমি এটা পড়াইছিলাম না আপনাদের? জি ভাই, তো এখন কি মনে পড়ে? এই তো পড়লো এখন। হ্যাঁ, ওকে। আচ্ছা, বুঝতেছেন তো? আপনারা তো কেউ রেসপন্স করতেছেন না, তাহলে কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে যাই। না ভাই বুঝতেছি। ওকে, সো এই হলো আপনাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা, যে কি হবে যদি আপনার একটা স্ট্যান্ডার্ড পিডিএফ থাকলো, সেখানে যদি লোকেশন আর স্কেল ফ্যামিলিকে আপনি ইন্ট্রোডিউস করেন, তাহলে দেন বললো যে এক্সপ্লোর দ্য এফেক্টস অফ ইন্ট্রোডিউসিং বোথ দ্য লোকেশন আর স্কেল প্যারামিটার অন দ্য স্ট্যান্ডার্ড মডেল। এটাই যে আপনি এক্সপ্লোর করবেন যে স্ট্যান্ডার্ড মডেলে লোকেশন স্কেল প্যারামিটারটা ইন্ট্রোডিউস করলে কি কি চেঞ্জ হচ্ছে। তো দেন এটা আপনার গ্রাফিক্যালি ধরেন গ্রাফটা দেখে ইন্টারপ্রেট করে দিবেন যে এরকম এরকম চেঞ্জটা হবে। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার তাহলে? ভাই একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ বলেন। ওই যে আপনি 1601 ধরেছিলেন লেন্থ জি। স্ট্যান্ডার্ডে, ওইটা জি। আসলে কেন ধরা হয়েছে এটা বুঝিনি। ওইটা ধরা হয়েছে কি, আমার তো কি একটা গ্রাফ লাগবে। গ্রাফ তো আমার একটা দুইটা পয়েন্ট আমরা ড্র করতে পারি না, আমার তো অনেকগুলো পয়েন্ট লাগবে, তাই না? তো এজন্য আমি হচ্ছে প্রথমে করেছিলাম কি, প্রথমে হচ্ছে আপনার কই গেল, প্রথমে এক্স একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ -8 থেকে 8 পর্যন্ত কত ঘর পর পর, 0.01 পর পর। তো আমি যদি এক্সটাকে প্লট করি, এক্স এর যদি আমি হেডটা দেখি, হেড অফ এক্স দেখি কত আসে, দেখেন দেখেন -0.8, তারপরে 0.01, সামনেরটা কত -7.99, -7.98। তো এরকম করে আমি একটা সিকোয়েন্স অফ ডেটা ক্রিয়েট করেছি। তো এই ডেটাটার লেন্থ কত? তো আমি যদি লেন্থ অফ এক্স দেখি তাহলে কত? 1601টা। তা সিম্পলি হচ্ছে আমি কি 1601টা অবজারভেশনের একটা ডেটা সেট ক্রিয়েট করলাম, ঠিক আছে? সো ক্রিয়েট করার পরে দেন ওইখানে আমি ফাংশনটাকে ইনকর্পোরেট করেছি, করার পরে আমি ফাংশনে প্যারামিটার গুলো ভ্যালু বসিয়ে দেন আমি দেখলাম যে স্ট্যান্ডার্ড যে ভ্যারিয়েবলটা, সেখানে জাস্ট কি এই প্যারামিটার গুলো বসে বসে আমার নতুন আরো একটা সেট ক্রিয়েট হলো, সেই সেটেও হচ্ছে 1601টা অবজারভেশন থাকবে। দ্যাটস ইট। ক্লিয়ার? আর ভাইয়া ওই যে এক্স এর ভ্যালুগুলো কোথা থেকে নেওয়া হলো? যেমন 8 এক্সটা সিম্পলি আপনি -8 এটা সিম্পলি আপনার মতো করে সিলেক্ট করবেন। এটা যে এটাই নেওয়া হবে তার কোনো দরকার নেই, আপনি চাইলে এটা চেঞ্জ করে আপনি ধরেন এক্স কি নিতে পারেন, এক্স হচ্ছে ধরেন আপনি এক্স ইকুয়াল টু ধরেন সিকোয়েন্স নিলেন, সিকোয়েন্স কত মাইনাস হচ্ছে 2 থেকে 2 বেশি ছোট হয়ে যায়, -4 থেকে 4 নিলেন, আর এটা 0.1 নিলেন, এটা আপনার মতো। সো এটা আরেকটা সিকোয়েন্স ক্রিয়েট হলো।
যেহেতু এটা আপনাদের কি আপনার সিমুলেশন করছেন, সিমুলেটেড ডেটা নিয়ে কাজ করছেন, সো এখানে আপনি নিজের মতো করে একটা ডেটা সেট ক্রিয়েট করে নিচ্ছেন। তো এই লেন্থটা যদি দেখি, এই লেন্থ অফ এক্সটা যদি দেখেন, তো দেখেন মাত্র 81টা অবজারভেশন থাকবে। তো অবজারভেশন যত বেশি হবে, কার্ভটা দেখতে ততটা স্মুথ হবে। তো এই জন্য আমি বেশি অবজারভেশনের একটা ডেটা নিয়ে কাজ করেছি আর কি। ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া। জি। ওকে, সো এই হলো আমাদের কোয়েশ্চেন 1টা ডান। সো আমরা এখন কোয়েশ্চেন 2 এ যাচ্ছি। আচ্ছা ভাই, আমরা তো ম্যানুয়ালি খাতায় লিখতে হবে অ্যান্সার গুলা। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কোড লিখতে হবে, কোড লিখে দেন এটার যে আউটপুটটা আসছে সেটা লিখতে হবে, দেন ওই আউটপুট দেখে আপনার ইন্টারপ্রেট করতে হবে। ঠিক আছে। এই তো। ওকে, সো আমাদের হচ্ছে লোকেশন স্কেল ফ্যামিলিটা কমপ্লিট। সিএলটি তে যাচ্ছি। সিএলটি তো সবাই জানেন, নাইমুর হোসেন। সেন্ট্রাল লিমিট থিওরাম। জি ভাইয়া। হ্যাঁ বলেন, সিএলটির মেইন ইয়েটা কি, বলেন কনসেপ্টটা কি? ভাই ভুলে গেছি। সিএলটি ভুলে গেছেন? ভুলে গেছি, মনে নাই, অনেকদিন আগে বলছি। আরে এটা ভুললে কেমনে হবে, এটা তো খুব বেসিক। আচ্ছা সমস্যা নেই। সিএলটি বেসিকলি হচ্ছে কি, আপনি সেন্ট্রাল লিমিট থিওরাম আপনার যে কোনো ডিস্ট্রিবিউশনই হোক না কেন, ইদার ডিসক্রিট হোক অর কন্টিনিউয়াস হোক, যে কোনো ডিস্ট্রিবিউশনই হোক না কেন, আপনি যদি স্যাম্পল সাইজটা সাফিসিয়েন্টলি লার্জ অ্যামাউন্ট ধরেন, তাহলে যে কোনো ডিস্ট্রিবিউশনই হোক না কেন সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো বিহেভ করবে। এটাই হচ্ছে আমার সেন্ট্রাল লিমিট থিওরাম ছিল। ঠিক আছে, সো আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি যে এখানে কি বলছে যে লেট x1 x2 and xn and iid distribution from a population with mean কত, এক্সপেক্টেড ভ্যালু অফ xi কত, মিউ মানে মিন, আর ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। আমাকে কিন্তু দেখেন এই পর্যন্ত কোনো ডিস্ট্রিবিউশন কিচ্ছু বলে নাই, আমাকে শুধু বলছে যে এই একটা আইআইডি র্যান্ডম ভ্যারিয়েবল যার মিন হচ্ছে মিউ হবে আর ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার হবে, নো ম্যাটার হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ দেয়ার। সো আমার এখানে বললো যে দেন দ্য সেন্ট্রাল লিমিট থিওরাম স্টেটস দ্যাট, যে আমার যেহেতু এখানে একটা র্যান্ডম ভ্যারিয়েবল আছে, তো সেখান থেকে একটা মানে স্যাম্পল স্ট্যাটিস্টিক পাবো না আমরা, যেটা এক্স বার। আমার যদি পপুলেশন মিউ, দেখেন পপুলেশন মিনটা কত, মিউ যদি হয় তার স্যাম্পল স্ট্যাটিস্টিকটা অবশ্যই কি এক্স বার হবে। জি ভাই। হ্যাঁ, সো আমার এই যে এক্স বার, আমার স্যাম্পলের যে মিন, সেটা আমরা বলতে পারবো যে নর্মাল ফলো করবে উইথ পপুলেশন মিন মিউ অ্যান্ড ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার বাই এন, যদি এনটা টেন্ডস টু ইনফাইনাইট হয়, মানে সাফিসিয়েন্টলি লার্জ হয়। এটাই হচ্ছে আমার সেন্ট্রাল লিমিট থিওরামটা ছিল, যে আমার কোনো ডিস্ট্রিবিউশনের যে আমার স্যাম্পল স্ট্যাটিস্টিকটা হয় সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে যদি স্যাম্পল সাইজটা অনেকটা লার্জ হয়। জাহিদ বলেন এখানে সিগমা স্কয়ার বাই এন কেন আসলো? চলে গেছে? লোকেশন স্কেলের জন্য না? না, আরে আপনারা হচ্ছে এমএলই পড়ছেন না, সেই জন্য না। স্যাম্পল মিন, হ্যাঁ স্যাম্পল মিন ঠিক আছে, কিন্তু কেন এনটা দিয়ে ডিভাইড করা হলো? আমরা আনবায়াসড এস্টিমেশন পড়েছিলাম, মিউ হচ্ছে এক্স বার হচ্ছে মিউ এর আনবায়াসড এস্টিমেট হয়, কিন্তু ভ্যারিয়েন্স কিন্তু আনবায়াসড প্রথমে হয় না, কিন্তু ওইটাকে যদি আমরা এন দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু ভ্যারিয়েন্সটা একটা আনবায়াসড এস্টিমেট হয়, মনে হয়? জি ভাই। আমরা যে এমএলই করতাম আমাদের কিন্তু লাস্টে একটা n - 1 এক্সট্রা আসতো, পরে আমরা n দিয়ে ডিভাইড করে কিন্তু এটাকে আনবায়াসড বানাতাম, খেয়াল আছে? আমরা সেকেন্ড ইয়ারের দিকে পড়েছিলাম। জি ভাই। সেটা বেসিক্যালি আনবায়াসড এস্টিমেট নেওয়ার জন্য এই n দিয়ে ডিভাইড করা হয়। আচ্ছা যাই হোক, এত কিছু লাগবে না আপনাদের, এটা শুধু আপনি ফরম্যাটটা মনে রাখেন যে যেটাই হোক আপনার ডিস্ট্রিবিউশন, তার যে এক্স বারটা এটা ফলো করবে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন কত মিউ অ্যান্ড ভ্যারিয়েন্স কত সিগমা স্কয়ার বাই এন। তাহলে আমাকে বললো যে ভেরিফাই দ্য এফিসিয়েন্সি অফ অ্যাপ্রক্সিমেশন অফ সিএলটি থিওরাম, মানে আমার সিএলটিটাকে আমরা এখন ভেরিফাই করব কার জন্য? পয়সো 5, পয়সো ল্যামডা, এখানে 5 কিন্তু 5 মার্ক না, 5 হচ্ছে ল্যামডা, আমরা পয়সো ল্যামডা বলি না, প্যারামিটার সেই ল্যামডার ভ্যালু হচ্ছে 5, আর এক্সপোনেনশিয়াল থেটা
আমার রেট প্যারামিটার যেটা, সেই রেট প্যারামিটার হচ্ছে 2। মানে আমার এই যে পয়সা, এটা একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। আমার যদি স্যাম্পল সাইজ বেশি হয় তাহলে সেও একটা নর্মালের মতো বিহেভিয়ার করবে। এক্সপোনেনশিয়াল সে একটা কি, আমার একটা ডিক্রিজিং একটা ফাংশন, আমরা জানি সবাই। সো এটাও একটা নর্মালের মতো বিহেভ করবে। সো কার কার জন্য তাহলে স্যাম্পল সাইজ n ইকুয়াল টু 250, 500, 1000, 2000, মানে এই চারটা স্যাম্পল সাইজের জন্য আমরা ভেরিফাই করে দেখব যে এই ডিফারেন্ট দুইটা ডিস্ট্রিবিউশনও নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো বিহেভিয়ার করছে। আমাদের মেইন এইম হচ্ছে এখন এটা দেখা। সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে, সো আমি এখন পয়সা দিয়ে শুরু করছি। আমি আপনাদের কোডটা পুরোটা দিয়ে দিব জাহিদকে, আপনারা জাহিদের থেকে নিয়ে নিন। এই যেখানে আমি সব 1 বাই 1 আপনারা যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন, আমি কালকে রাত 2:30 পর্যন্ত বসে ক্রিয়েট করছি। আচ্ছা, আগে আমি এক্সপোনেনশিয়ালটা নিয়ে করতেছি, কোয়েশ্চেন 2 এর সরি পয়সাটা নিয়ে কাজ করতেছি। দেখেন, কোয়েশ্চেন 2 আমার দুইটা পার্ট ছিল, একটা ছিল আপনাদের পয়সার জন্য, একটা আপনার এক্সপোনেনশিয়ালের জন্য। পয়সা কত? পয়সা 5 এর জন্য, এক্সপোনেনশিয়াল 2 এর জন্য। আমি যদি পরের বছরের কোয়েশ্চেনটা দেখি, একই জিনিস আপনাদের আসছে, পয়সা 4 এর জন্য, এক্সপোনেনশিয়াল 4 এর জন্য। স্যাম্পল সাইজও কিছু ভ্যারি করছে, আর বাকি জিনিস কিন্তু সব সেম। আপনাদের একই কোয়েশ্চেন আসবে, শুধু ভ্যালুগুলো আর কি ঘুরে পেঁচে আসবে। ওকে, সো আমি পয়সাটা দেখার চেষ্টা করছি। এটা একটু জটিল লাগতে পারে, একদম ক্লিয়ারলি বোঝার ট্রাই করবেন। যেহেতু সিমুলেশন, আমি এই আগের প্রবলেমটা যে কনফিউশনটা ক্রিয়েট হলো যে এক্সটা কেন নিচ্ছি, আমি বললাম যে যেহেতু আমি একটা গ্রাফ ড্র করব, একটা স্মুথ গ্রাফ ড্র করার জন্য আমার এই স্যাম্পল সাইজটা যত বেশি হবে আমার তত ভালো একটা গ্রাফ পাবো, তাই তো? সো একইভাবে সিমুলেশনের কনসেপ্টটাও একই, যে আপনি যত সংখ্যক বার একটা জিনিসকে সিমুলেশন করবেন, একটা জিনিসের এফিসিয়েন্সি তত বেশি বাড়বে। আমরা কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল বা র্যান্ডম স্যাম্পল নিয়ে কাজ করি, বা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করি। আমাকে বলেন কেউ যে র্যান্ডম এক্সপেরিমেন্টের এক্সটেন্ড করতে হবে। পনেরো মিনিট পর মনে হয় কলটা অটোমেটিক হয়ে যাবে, অফ হয়ে যাবে। এত ক্লাস লিমিট দিচ্ছে কেন 1 ঘন্টা করে? আচ্ছা, আমাকে একটু কেউ মনে করায় দিন। হ্যাঁ, আর 15 মিনিট পরে ক্লাস টাইমটা শেষ হয়ে যাবে হয়তো, এরপর আর একটা নতুন আপনার মিট খুলতে হবে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছি, আমাদের একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের 3টা পার্ট ছিল, আমরা সবাই জানি। কে কি বলেন, মনে আছে? আমাদের প্রথমটা ছিল কি, আউটপুট আমরা আগের থেকেই জানবো, মানে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে কি কি আসবে আমরা অ্যাডভান্স জানবো। যেমন আমি একটা যদি লুডোতে একটা ডাই থ্রো করি, আমি আগের থেকেই জানবো যে এখানে 1 থেকে 6 যে কোনো একটা আসবে র্যান্ডম এক্সপেরিমেন্টে। সেকেন্ডটা কি ছিল, আপনি ততক্ষণ পর্যন্ত জানবেন না যে আউটপুট কত আসবে যতক্ষণ না পর্যন্ত আপনি একটা ট্রায়াল করে ফেলেন, যে আপনি লুডোটা মানে মারার আগে আপনি বলতে পারবেন না যে এখানে আউটপুট কি আসবে। থার্ডটা ছিল হচ্ছে আপনি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট ইনফাইনাইট নাম্বার অফ টাইমকে রিপিট করতে পারবেন, মানে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে ইচ্ছা মতো একটার পর একটা আপনি রিপিট করতে পারবেন। সো এখান থেকে সিমুলেশনের কনসেপ্ট আসছে, আপনি একটা সিমুলেশন অ্যালগরিদমকে আপনি 1 বাই 1 ইনফাইনাইট নাম্বার অফ টাইম রিপিট করতে পারবেন। এটা বলার রিজন কি, এই যে দেখেন আমি কি লিখেছি, ফিক্স দ্য নাম্বার অফ সিমুলেশন। আমি 5000 বার একটা সিমুলেশন রান করব। নাম্বার অফ সিমুলেশন একটা আপনি নোটেশন ক্রিয়েট করলাম, ইকুয়াল টু কত, 5000। এখন আমি স্যাম্পল সাইজটা সিলেক্ট করতেছি। ধরেন এখানে কত ছিল, 250, 500, 1000, 2000। তো প্রথমটা ছিল 250। আপনারা যখন প্র্যাকটিস করবেন এই 250 এর জায়গায় 500, 1000, 2000 যেটা, এটা রিপ্লেস করে দিবেন। আর এই সিমুলেশন নাম্বারটা রিপ্লেস করার কোনো দরকার নেই, শুধু 250টা চেঞ্জ হবে। ওকে, স্যাম্পল সাইজটা ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে একটা স্টোর ম্যাট্রিক্স ক্রিয়েট করবেন। স্টোর ম্যাট্রিক্সটা কি, আপনি এই যে সিমুলেশন গুলো করছেন কতবার করবেন,
5000 বার করবেন, 5000 বার একটা জিনিস করবেন, সো 5000 বার 5000টা ভ্যালু পাবেন না? তো এই ভ্যালুগুলোকে তো কোথাও না কোথাও আপনার স্টোর করে রাখতে হবে। তো এই স্টোর করার জন্য একটা আমি ভেক্টর ক্রিয়েট করলাম, এটাকে বলা হয় নিউমেরিক, মানে আপনার স্টোর ভেক্টরটা ক্রিয়েট করার জন্য কোড হচ্ছে নিউমেরিক লিখে কতবার আপনি মানে এই ভেক্টরটা ক্রিয়েট করতে চাচ্ছেন, এই ভেক্টরটা হচ্ছে আপনি 5000 সাইজের ক্রিয়েট করতে চাচ্ছেন। তো 5000টা কি নাম্বার অফ সিমুলেশন, তো নিউমেরিকের ভিতরে দিবেন নাম্বার অফ সিমুলেশন, তার মানে কি 5000 বার আপনি ভ্যালু রাখতে পারবেন, এরকম একটা স্টোরেজ আপনার কাছে ক্রিয়েট হয়ে গেল আর কি। তো এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে স্যাম্পল মিনস। তো এখানে 5000টা স্যাম্পল মিন স্টোর হবে, একটা হবে মানে একটা আপনি স্যাম্পল মিন বের করলেন, এটা প্রথম ঘরে গিয়ে বসবে, সেকেন্ডটা বের করলেন সেকেন্ড ঘরে গিয়ে বসবে, থার্ডটা বের করলেন থার্ড ঘরে গিয়ে বসবে, এরকম করে 5000 বার 5000টা মিন 5000 জায়গায় বসবে। আচ্ছা সবাই বুঝতে পারতেছেন তো এই জিনিসটা? জি ভাই, আপাতত কঠিন লাগতেছে? একটু কঠিন, এগুলা বোঝার চেষ্টা করেন। ওকে, সো আমি হচ্ছে একটা স্টোর ক্রিয়েট করলাম। এখন কি করব, যেটা আমি বললাম যে র্যান্ডম এক্সপেরিমেন্টের থার্ড যে অপশনটা ছিল, একটা জিনিসকে আমি নাম্বার টু নাম্বার ইনফাইনাইট নাম্বার অফ টাইম রিপিট করতে পারবো। তো রিপিট দ্য এক্সপেরিমেন্ট। তো এখন আমি করব কি, একটা ফর লুপ ক্রিয়েট করব। ফর লুপ করে কি, আপনার হচ্ছে একটা জিনিস ইটারেটিভ ওয়েতে সলিউশন করে। আপনি ধরেন ওই যে আপনাদেরকে ইএম অ্যালগরিদম দেখাইছিলাম না, যে 1 বাই 1 একটার পর একটা ইটারেটিভ ওয়েতে সলিউশন করে, তো ফর লুপ এই কাজটাই করে। ফর লুপের ভিতরে আই হচ্ছে বেসিকলি একটা ভ্যারিয়েবল। আইটা আপনার জাস্ট প্রত্যেকটা কাজ যে আপনি ধরেন করতেছে, সে হচ্ছে জাস্ট এখানে আপনার ইন্সপেক্ট করবে এমন। আই এমন একটা ভ্যারিয়েবল, কত থেকে শুরু হবে, আই ইন কোথা থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু হবে, কত পর্যন্ত, নাম্বার অফ সিমুলেশন, কত নাম্বার অফ সিমুলেশন, 5000। হ্যাঁ, সো আমি হচ্ছে 1 থেকে 5000 বার একটা লুপকে রান করব, সেই রানটা ইন্সপেক্ট করবে আই নামক একটা ভ্যারিয়েবল। ওকে, হলো। সো আমি এখন শুরু করছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। তো এখন আমি জেনারেট করব, জেনারেট এ স্যাম্পল অফ সাইজ n। এখন একটু বুঝতে ইজি হবে। দেখেন আমি কি করলাম, আমার মেইন কনসার্ন হচ্ছে এক্স বার, মানে কি স্যাম্পল মিনটাকে নিয়ে কাজ করা। কোত্থেকে স্যাম্পল মিন, প্রথমটা হচ্ছে পয়সো, পয়সো থেকে মিনটা আসবে, পয়সো নিয়ে কাজ করতেছি, পয়সা কত 5। তো এই যে দেখেন, জেনারেট এ স্যাম্পল মিন অফ সাইজ n, n কত ধরেছি 250, 500 হলে 500, 1000 হলে 1000। তো স্যাম্পল ডেটা, আগে আপনি ডেটাটা ক্রিয়েট করলেন, আর পয়েস কত n, 5। আচ্ছা আপনি আর পয়েস, যেটা অনেকগুলো আছে দেখেন, আর পয়েস সবগুলো ডিস্ট্রিবিউশনে ডি পয়েস, পি পয়েস, কিউ পয়েস, আর পয়েস থাকে। আর পয়েস বলা হয় যে একটা র্যান্ডম স্যাম্পল জেনারেশন, সিমুলেটেড ডেটা ফ্রম এ পয়েসো ডিস্ট্রিবিউশন। কিউ পয়েস বলে হচ্ছে আপনার কততম কোয়ার্টাইল, পি পয়েস বলে কততম প্রবাবিলিটি, মানে কত এরিয়া আপনি কভার করছেন, আর ডি পয়েস বলে সেখান থেকে আপনার ডিস্ট্রিবিউশনটা। সো আর পয়েস মানে হচ্ছে একটা র্যান্ডম স্যাম্পল জেনারেশন ফ্রম পয়েসো ডিস্ট্রিবিউশন। আমি যদি আর নর্ম বলি, তাহলে একটা র্যান্ডম স্যাম্পল জেনারেশন ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন। আর বাইনোম বললে একটা র্যান্ডম স্যাম্পল জেনারেশন ফ্রম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এভাবে যদি আমার সবগুলো ডিস্ট্রিবিউশনের আগে আর বসাই, সেটা বোঝায় যে একটা র্যান্ডম স্যাম্পলকে আমি জেনারেট করছি। ওকে, সো এখন আমি কি করছি, একটা আর পয়েস জেনারেট করছি অফ সাইজ n, মানে স্যাম্পল সাইজ কত 250 সাইজের একটা স্যাম্পল কে আমি জেনারেট করছি উইথ প্যারামিটার ল্যামডা। ল্যামডা কত 5, আমার 5 দেয়া ছিল, এই যে দেখেন প্যারামিটার 5। তো এটা হচ্ছে আমার, তাহলে এখানে কি n কত ছিল, n হচ্ছে আমার 250 ছিল, 250 সাইজের একটা স্যাম্পল জেনারেট হয়ে গেছে। কিন্তু আমরা কাজ করতেছি কি এক্স বার নিয়ে না, তাহলে এখন কি করতে হবে, এই যে স্যাম্পল পেলাম এটার মিন লাগবে না, বলেন? জি ভাই। হ্যাঁ, সো এই যে আমার ডেটাটা আসলো, এই ডেটাটা তাহলে কত 250 সাইজের কিন্তু ডেটা হবে। আমি যদি আপনার রিপ্লেস করে দেখাই 1 বাই 1, দেখেন স্যাম্পল সাইজটা কত ছিল, n কত ছিল 250। তো 250 যদি আপনি দেন, দেখেন কত আসে,
স্যাম্পল ডেটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি যদি স্যাম্পল ডেটাটা এখানে বসান, এই যে দেখেন এখানে 250 সাইজের একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে স্যাম্পল জেনারেট হয়েছে। এখন যদি আপনি ধরেন মিন বসাবেন, মিন অফ স্যাম্পল ডেটা যদি দেন, তাহলে এইটার এই যে ডেটাটা পেয়েছেন এইটার মিন চলে আসলো। সো এইভাবে আমি মিন ক্যালকুলেট করব। দেখেন আপনাদের ডেটাটা জেনারেট হয়েছে, কিন্তু আমি যে স্টোর করব, দেখেন আপনি প্রত্যেকটা লিঙ্ক করে করে পড়েন। এই যে আমার নিউমেরিক ভেক্টর যেটা ছিল স্টোরেজ ভেক্টর, সেখানে আমি স্যাম্পল মিনটাকে আমি বসাবো। কে বসাবে? এই যে আমার যে ইনস্ট্রাক্ট করছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, সে আই বসাবে। কত থেকে বসাবে? 1 নাম্বার থেকে বসাবে। এই যে দেখেন আমার স্যাম্পল ডেটাটা তাহলে কি 1 নাম্বারদের জন্য স্যাম্পল ডেটা হলো। তাহলে এখন স্যাম্পল এই ডেটার জন্য স্যাম্পল মিন ক্রিয়েট করবে কে? আই। সেটা কিভাবে ক্রিয়েট করবে? এই যে আর পয়েস থেকে আসলো সেটার মিনটা সে ক্যালকুলেট করবে, যে স্যাম্পল ডেটার মিন। তো এই যে মিনটা ক্যালকুলেট করলো, সেই মিনটা ডিরেক্টলি যায় এই 1 নাম্বারে বসবে। 1 নাম্বারের বসা মানে কি, এই যে স্টোরেজটা ছিল এটার 1 নাম্বারে গিয়ে ওই প্রথম ডেটার মিন বসবে। এখন প্রথমটার কাজ শেষ। এখন আই আবার করবে কি, স্যাম্পল ডেটা এখান থেকে আবার সেকেন্ড নাম্বার আর পয়েস নিবে। এখন আয়ের ভ্যালু 2 নাম্বারের মিন ক্যালকুলেট করে এই স্টোরেজ ভেক্টরের 2 নাম্বারে গিয়ে বসবে। আবার 3 নাম্বার ক্যালকুলেট করে 3 নাম্বারে গিয়ে বসবে। 4 নাম্বার ক্যালকুলেট করে 4 নাম্বারে। এইভাবে আপনার লুপটা চলবে কতবার? নাইমুর বলেন। 5000। 5000 বার। সো এইভাবে আমার এই লুপটা 5000 বার চলে আমার 5000টা স্যাম্পল মিন পাবো। কোত্থেকে পাবো? এই আর পয়েস থেকে পাবো। সবাই এতটুকু ক্লিয়ার? জি ভাই। ওকে, আমি যদি এখন এই পুরাটা আমি এখানে এটা আমি এখানে বসায় দিই। ওকে, সো আমার যে স্টোরেজ, দেখেন আমি প্রথমে একটা স্টোরেজ ক্রিয়েট করেছিলাম কি নামে? স্যাম্পল মিনস। এই লুপের থ্রু অলরেডি কিন্তু 5000টা স্যাম্পল মিন এখানে বসে গেছে। আমি তাহলে এখন স্যাম্পল মিনটা আমি এখানে বসাই। দেখেন 5000টা ভ্যালু চলে আসছে। দেখছেন? দেখেন 4993, 94, 95, 96, 97, 98, 99, 5000। দেখেন 5000টা স্যাম্পল মিন আমার এই যে স্টোরেজটা ক্রিয়েট করলাম সেখানে বসে গেছে। সবাই ক্লিয়ার এতটুক? জি ভাই। এই 5000টা কোত্থেকে আসতেছে ভ্যালু? সিমুলেটেড ভ্যালু হ্যাঁ, কোন ডিস্ট্রিবিউশন থেকে? পয়সন। পয়সো থেকে। ওকে, তো আমার পয়সা থেকে আমার 5000টা ভ্যালু পেলাম। এই যে দেখেন এই যে এক্স বার এখন 5000টা আসছে কোত্থেকে? পয়সো 5 থেকে। এখন এটা আমরা প্লট করে দেখি সে কি নর্মালের মতো বিহেভ করে কিনা। আমাদের তো কনসার্নই এটা ছিল, তাই না, যে সে নর্মালের মতো বিহেভ করবে কিনা, সেটা আমরা এখানে এক্সপ্লোর করে দেখব। ওকে, সো আমরা এখন ভেরিফাই করছি যে আমার এই যে 5000টা ভ্যালু পেলাম সেটা কি আমার নর্মালের মতো বিহেভ করবে কিনা। সো আমি এটার জন্য একটা হিস্টোগ্রাম ড্র করব। হিস্টোগ্রামের প্লট হচ্ছে হিস্ট লিখবেন, তার হিস্টোগ্রাম করবেন। এখন কিন্তু আমার ডেটা সেটটা স্যাম্পল মিন 5000টা ভ্যালুর ডেটা সেট। তো যে স্যাম্পল মিন লিখলেন, আচ্ছা 5000টা ভ্যালু স্যাম্পল মিন লিখলেন, এটার আপনি হিস্টোগ্রাম ক্রিয়েট করবেন ফ্রি। আচ্ছা, তারপর আমি যদি এখানে প্লট করে দেখি, দেখেন দেখছেন এটা দেখতে অনেকটা নর্মালের মতো হইছে না? জি ভাই। কিন্তু এটা আসছে কোত্থেকে? পয়সন। পয়সা থেকে। এটাই হচ্ছে আমার বেসিক্যালি সেন্ট্রাল লিমিট থিওরামটা। আচ্ছা, আমি এখান থেকে শুরু করছি। আবার আমাদের মনে হয় মিটিং এর টাইমটা শেষ অলমোস্ট। আমি আরেকটা মিটিং লিংক দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ওকে।
আচ্ছা, আপনারা কি ক্লাস বুঝতেছেন ঠিক মতো? কেউ তো রেসপন্স করতেছেন না, আমার মনে হয় আমি একাই বলে যাচ্ছি। না ভাই, বুঝতেছি। ওকে, আর আমি রেকর্ড গুলো ওয়ান বাই ওয়ান করতেছি, আমি সবগুলো জাহিদকে দিয়ে দিব। হ্যাঁ, তো লাস্ট রেকর্ডটা আমি করেছি, আবার এখন আবার নতুন আরেকটা রেকর্ডে রান করব। ওকে, শুরু করতেছি। ওকে, আচ্ছা, তো এই হলো আমাদের সবাই। আচ্ছা, সো এই হলো আমাদের সেন্ট্রাল লিমিট থিওরামটা। আমরা একদম প্র্যাকটিক্যালি দেখলাম যে পয়সা কিন্তু একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট হওয়ার পরেও সে একটা নর্মালের মতো বিহেভ করতেছে, কারণ স্যাম্পল সাইজটা কিন্তু সাফিসিয়েন্টলি লার্জ। সো আমি যদি এটার উপরে একটা কার্ভ ড্র করার ট্রাই করি। ভাই রেকর্ডটা কি অন করছেন? হ্যাঁ, রেকর্ডার অন আছে। হ্যাঁ, সো আমি এইটার উপর একটা নর্মালের কার্ভ নিয়ে দেখি যে নর্মালের কার্ভটাও এই যে আমার হিস্টোগ্রামটা পেলাম এটার উপর বসতেছে কিনা ঠিক মতো। তো এই হিস্টোগ্রামের উপরে একটা ওভারলে করলাম নর্মাল কার্ভ। কার্ভটা কোথেকে আসছে? ডি নর্ম। ডি নর্ম হচ্ছে আমার সিম্পলি একটা নর্মালের ডেনসিটি। ডি দ্বারা ডেনসিটি বুঝায় কোথেকে আসবে? নর্মাল থেকে আসবে। এক্স কমা মিন। মিন কত দিব? মিন হচ্ছে দেখেন কত ছিল, মিউ, নর্মালের মিউ। মিউটা কত? পয়সোর মিন কি 5 না? 5 না কি বলেন? জি 5। জি ভাই। হ্যাঁ, সো মিন হচ্ছে 5 দিব। আর পয়সোর ভ্যারিয়েন্স কত? এটাও কিন্তু 5, তাই তো? ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স সমান। হ্যাঁ, সমান, আমরা জানি। সো এখানের মিউ হবে 5, ভ্যারিয়েন্সও কিন্তু 5, তার মানে কত? 5/n না? 5/n না? দেখেন জি ভাই। সিগমা স্কোয়ার তো 5, 5/n হবে। তো আমি তাহলে একটা নর্মাল কার্ভ ড্র করি ওই একই হিস্টোগ্রামের উপর। দেখেন ডি নর্ম, ডেনসিটি অফ নর্মাল ডিস্ট্রিবিউশন এক্স, মিন তাহলে কত পাচ্ছি? 5, যেটা আমরা মাত্র দেখলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তাহলে কত আসে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা স্কোয়ার রুট অফ 5/n। এটা তো নর্মালি সবাই বুঝছেন যে আপনার 5 স্কোয়ার বাই n হলে এটা কি স্কোয়ার রুট করলে কি 5/n না? জি ভাই। সো মিন আর ভ্যারিয়েন্স লিখলাম, অ্যাড ইকুয়াল টু ট্রু দিতে হবে। মানে কি? এই যে আমার হিস্টোগ্রামটা হয়েছে এইটাতে আমি অ্যাড করতেছি আর কালার দিচ্ছি রেড। LWD হচ্ছে আপনার এই গ্রাফটা কতটুক মোটা নাকি চিকন আপনি চাচ্ছেন সেটা। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। কার্ভটা আমি তাহলে বসাই। এই যে দেখেন সুন্দর একটা কার্ভ হয়ে গেছে, কিন্তু উপর দিকে একটু চলে গেছে। তো এখানে তাহলে ওয়াই লিমিট যেটা, এটা 2.5 থেকে যদি আরেকটু বাড়ায় দিই তাহলে কিন্তু সুন্দর মতো এটা সেট হয়ে যায়। কত দিব? 3.5 দিয়ে দেখি।
তাহলে এটা কি মেইন কার্ভটা কিন্তু হিস্টোগ্রাম ছিল, এখানে আমি ধরেন কমা দিয়ে ওয়াই লিমিট অ্যাড করতেছি। ওয়াই লিমিট কত দিব দেখেন, কত দিলে আপনার গ্রাফটা সুন্দর মতো আসবে, 0 থেকে 3.5 পর্যন্ত আমি দিয়ে দেখি। সো লিমিট দিচ্ছি 0 থেকে 3.5। ওকে, সো এখন আমি আবার গ্রাফটা ড্র করি, দেখি কি আসে। এই যে দেখেন সুন্দর একটা নরমাল ডিস্ট্রিবিউশন পেয়ে গেছি। প্রথমে কি করলাম, প্রথমে দেখেন, প্রথমে আমরা হচ্ছে হিস্টোগ্রামটা ড্র করেছি। সেই হিস্টোগ্রামের প্রত্যেকটা অবজারভেশন কিন্তু পয়সোর মিন থেকে আসছে। তারপরে সেই সেম হিস্টোগ্রামের উপরে আমরা একটা নর্মাল কার্ভকে ড্র করেছি, সেই নর্মালের মিন ভ্যারিয়েন্সও কিন্তু আবার পয়সো থেকেই নেওয়া। সো আমরা তাহলে বলতে পারি যে আমার স্যাম্পল সাইজটা বেশি হওয়ার কারণে আমার পয়সো ডিস্ট্রিবিউশনটা প্রপারলি একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো বিহেভ করতেছে, বলা যায় না? বলা যায় ভাই। ওকে, সো আপনাদের এই কোডটা পুরোটা সেম থাকবে। এখন যদি বলে স্যাম্পল সাইজ হচ্ছে গিয়ে 250 এর জায়গায় 500, তাহলে আপনারা করবেন হচ্ছে এই যে 250 এ 500 বসাই দিবেন, আর কোনো জায়গায় চেঞ্জ হবে না। তারপরে যদি আপনাকে বলা হয় পয়সো 5 এর জায়গায় পয়সো 10, তাহলে আপনি কি করবেন, এই যে আপনি আর পয়স 5 এর জায়গায় 10 বসাবেন, তারপরে হচ্ছে মিন হচ্ছে 5 এর জায়গায় 10 স্কয়ার রুট অফ 10/n, মানে এখানে 5টা আর কি চেঞ্জ হয়ে যাবে। পারবেন সবাই? তো এখানে আপনার যা যা ভ্যালু চেঞ্জ হবে এখানে আপনার চেঞ্জ করতে হবে, আর কোডের মানে মূল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না। ভাই এখানে এই ফ্রিকোয়েন্সিটা ফলস দেওয়ার কারণটা কি, এটা একটু বলুন। ফ্রিকোয়েন্সি ফলস দেওয়ার কারণ হচ্ছে আপনার এই যে দেখেন লেফট সাইডে যেটা, আচ্ছা আমি করেই দেখাই বলার থেকে, দেখেন লেফট সাইডে কি ডেনসিটি আসতেছে, ঠিক আছে? ডেনসিটি আমরা কিন্তু যখন আপনার করি কন্টিনিউয়াস, আমরা দেখেন একটা কিন্তু নর্মাল কিন্তু একটা কন্টিনিউয়াস গ্রাফ, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলি, তাই না? ডেনসিটি হয়। বাট ফ্রিকোয়েন্সি কখন দিব, যখন আমার এই যে দেখেন হিস্টোগ্রাম থাকবে, তাই না? জি ভাই। হিস্টোগ্রামে কিন্তু ফ্রিকোয়েন্সি দিব, কিন্তু নর্মাল হওয়ার কারণে আমরা ডেনসিটি দিচ্ছি। সো আমি যদি ফ্রিকোয়েন্সি ফলস না দিই, তাহলে দেখেন কি আসে, এই পাশে দেখেন কিরকম চলে আসছে, দেখছেন? গ্রাফটা সুন্দর আসবে না, আপনার এখানে বাম পাশে ফ্রিকোয়েন্সি আসবে আর গ্রাফে কিছু একটা প্রবলেম। কি প্রবলেম হলো? আহ 3.5, আচ্ছা মেইনলি হচ্ছে আপনার এই পাশের ফ্রিকোয়েন্সির জায়গায় ডেনসিটিটাকে আনার জন্য হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এফ দেওয়া, বাট এখানে এটা চলে যাওয়ার কারণে গ্রাফটা এমন হচ্ছে কেন? না এমন তো হওয়ার কথা না। আচ্ছা মনে রাখেন, আপনার বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ফলস দেওয়ার মেইন রিজনটাই হচ্ছে আপনার ধরেন লেফট সাইডে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সির জায়গায় ডেনসিটিতে ওয়ার্কটা আনো। ওকে ঠিক আছে। ওকে, তো এরকম হ্যাঁ, আমার হওয়ার একটা কথা না। কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আমাদের এই যে ভ্যালুটা আমরা 5000 ধরে নিয়েছিলাম, তো হুম হুম। যার কারণে আমাদের আউটপুট অনেক বেশি আসছে। এখন আমরা পরীক্ষার খাতায় কতটুকু আউটপুট লিখবো? আপনি তো সব আউটপুট লিখবেন না, আপনি তো হচ্ছে শুধু কোডটা লিখবেন, দেন হচ্ছে গিয়ে পুরাটা কোড শেষ করার পরে আপনি হচ্ছে নর্মাল কার্ভটা এরকম একটা গ্রাফ ড্র করবেন, ড্র করে হচ্ছে আপনি দেন এক্সপ্লেইন করবেন। আপনার তো আউটপুট সবগুলো অবজারভেশন লেখার দরকার নেই। আউটপুট বলতে আমরা তো শুধু এই গ্রাফটাই ড্র করব, গ্রাফ এবং হ্যাঁ, হচ্ছে যে আমরা লাইনটা পেয়েছি এই তো। হ্যাঁ বেসিক্যালি ওইটা যে ধরেন আপনাকে তো এফিসিয়েন্সিটা ভেরিফাই করতে বলছে সিএলটি, তো সিএলটিটা বোঝার ওয়ে তো হচ্ছে আপনার একটা নর্মাল কার্ভ, যে আপনি নর্মালের যে আপনার ফিগারটা সেটা সে ফলো করতেছে কিনা, তাই না? তো এটা দিয়ে আপনি ভেরিফাই করতেছেন। ক্লিয়ার? জি ভাই। জি ভাই, ক্লিয়ার। ও এখন একইভাবে আমি হচ্ছে যদি এটা দেখি আপনাদের হচ্ছে এরপরে দেখেন পয়সের মতো এক্সপোনেনশিয়াল 2 আছে, এটাও যদি আমি দেখাই এক্সপোনেন্ট এই যে আর এক্স, একইভাবে আপনারা এক্সপোনেনশিয়াল থেকেও একটা র্যান্ডম স্যাম্পল জেনারেট করতে পারবেন। একইভাবে করতে হবে।
দেখেন ওই একইভাবে একটা নাম্বার অফ সিমুলেশন 5000, আপনি 5000 না দিয়ে 10,000 দিতে পারেন, যেটা মানে এটা চেষ্টা করবেন সাফিসিয়েন্টলি একটা লার্জ অ্যামাউন্ট দিতে, কারণ আপনি আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্টের কনসেপ্টই বলে যে আমার একটা সিমুলেশন বা একটা এক্সপেরিমেন্ট আমি ইনফাইনাইট নাম্বার অফ টাইম রিপিট করতে পারি। তো এটা আপনি আপনার মতো যত বেশি ধরতে পারেন কোনো প্রবলেম নেই, বেশি ধরলে আপনার গ্রাফটা ততই স্মুথ আসবে, দ্যাটস ইট। তো একইভাবে ওই আপনার স্যাম্পল সাইজ, সিমুলেশন সাইজ, দেন স্টোর ভেক্টর, দেন হচ্ছে একইভাবে ফর লুপটা ক্রিয়েট করবেন, যেখানে আগে ছিল কি আর পয়েস ছিল, এখন আপনি দিবেন আর ইএক্সপি, এক্সপোনেনশিয়াল থেকে আসতেছে। কত? স্যাম্পল সাইজ n, আর এর প্যারামিটার কত ছিল? রেটটা ছিল 2, এক্সপোনেনশিয়াল 2। তো এই জন্য আমরা এখানে 2 বসালাম। দেন একইভাবে আপনি এই ডিস্ট্রিবিউশনের মিনটা ক্যালকুলেট করবেন, সেগুলো সব স্টোর হয়ে যাবে এই স্টোর ভেক্টরে। দেন আপনি প্লট করে দেখেন। আমি এটা একটু শর্টে দেখাইলাম কারণ হচ্ছে আপনার পয়সাটা যেভাবে আসছে এটা এক্স্যাক্টলি একই রকম, তো এই জন্য আর কি আমি শর্টে দেখালাম। সো দেখেন ইভেন এক্সপোনেনশিয়ালটাও দেখেন নর্মালের মতো বিহেভ করতেছে। তো ওয়াই লিমিটটা ধরেন 12 জায়গায় আমি 15 দিয়ে দিই, তাহলেই হয়ে যাচ্ছে। কমা ওয়াই লিমিটটা আমি হচ্ছে সি কত থেকে এটা শুরু হয়েছে, 0 থেকে 15, 0 থেকে 15 দিচ্ছি। ওকে, এই যে দেখেন এক্সপোনেনশিয়ালটাও কিন্তু নরমালের মতোই বিহেভ করতেছে। পারবেন না এটা? জি ভাই। একই রকম, শুধু আপনার স্যাম্পল সাইজটা চেঞ্জ হলে এখানে চেঞ্জ হবে, আর রেট প্যারামিটারটা চেঞ্জ হলে এই যে ভিতরে 2টা চেঞ্জ হয়ে যাবে আর কি। দেখেন এখানে কি মিন রেট প্যারামিটার 2, বাট মিনটা কি 0.5 কেন? কেউ বলেন, জাহিদ বলেন। আগে তো পয়সতে এইটাও 5 ছিল, এখানেও 5 ছিল, বাট এখানে 2, এখানে 0.5 কেন? পারবেন না? আরে পয়সর তো মিন আর রেট প্যারামিটার হচ্ছে 1/θ হিসেবে আসে, তাই না? সরি, পয়সন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের এই দেখেন মিন কত? মিন কত? 1/λ, 1/প্যারামিটার। 1/প্যারামিটার। সো আমার এখানে প্যারামিটারটা কত? 2, তাহলে মিন কত? 1/2, 1/2 কত? 0.5, আর ওইটার ভ্যারিয়েন্স হচ্ছে আপনার 1/প্যারামিটার স্কয়ার, 1/2 স্কয়ার, এর জন্য 1/4 আসছে। ঠিক আছে, এই যে দেখেন ভ্যারিয়েন্স কত? 1/λ স্কয়ার। সো এই জন্য কিন্তু 1/2 এর হোল স্কয়ার মানে কত? 1/4 আসে। তো এই জন্য এটি স্কয়ার রুট অফ 1/4 দেওয়া। এটা তো পরে আবার বুঝবেন না, এটা খেয়াল রেখেন। এটা 2 বসাইলে কিন্তু হবে না, ঠিক আছে? আমার এক্সপোনেনশিয়ালের এখানে ধরেন 10 দিলেন, এখানে কিন্তু 1/10 হবে, এটা কিন্তু রেসিপ্রোকাল হয়ে যায়। জি ভাই, বুঝতে পারছি। তো এই হলো আমাদের এক্সপোনেনশিয়াল। এটার সাথে আমাদের প্রবলেম 2টাও কমপ্লিট হয়ে যায়। দেন আমরা প্রবলেম 3টা শুরু করব। একটু টাইম লাগতে পারে আজকের ক্লাসটা, কিন্তু এক বসাতেই শেষ করে ফেলেন। আমি তো সব 1 বাই 1 রেকর্ড করে ফেলতেছি, পরে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা ভাই, বলেন। তাহলে আমাদের প্রবলেম 2 তে টোটাল 8টা কোড লেখা লাগবে। 8টা? ওই যে হ্যাঁ, n = 5 এর যেহেতু জন্য আবার 50, একই, 500, 1000। হ্যাঁ, আপনাদের কোয়েশ্চেনটাই তো এভাবে আসছে, সো এটা তো কিছু করার নেই। এক্সাম কতক্ষণ? 5 ঘন্টার। 5 ঘন্টার এক্সামে এটা প্রতিটা গ্রাফের জন্যই তো আমার কমেন্ট করতে হবে। হ্যাঁ করতে হবে। এটা 5 ঘন্টার এক্সামে এটা 8 বার লেখাটা বেশি সময়ের ব্যাপার না, তাই না? আর শুধু ইনফারেন্সই তো, আপনার ইনফারেন্সের সাথে তো অন্য কোনো কিছু নাই, শুধু এই 4টা অ্যান্সার করতে আপনারা 5 ঘন্টা সময় পাবেন। সেটা লিখবেন, আস্তে ধীরে লিখলেও তো অনেক জলদি শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই। মানে আমি হইলে আর কি এতগুলা দিতাম না, আমি হয়তো রিপ্রেজেন্টেটিভ 1টা 2টা দিতাম, কিন্তু আপনার দরকার এটা একটু ম্যামের সাথে কথা বলে নিয়েন যে ম্যাম এখানে তো একই রকম 8টা জিনিস, সো আমরা কি এগুলা থেকে একটা করে লিখলে হবে কিনা। মার্ক ওইটাই বেশি সবথেকে। হ্যাঁ, মার্কও আবার এটা 10 মার্ক বেশি। পরের তো আবার এটাতে মার্কও দেয় নাই।
একই জিনিস শুধু স্যাম্পল সাইজ আর পয়সা এক্সপোনেনশিয়ালে প্যারামিটারটা চেঞ্জ করা। ওকে, আমি 3 নাম্বারটা শুরু করতেছি। হ্যাঁ, ঠিক আছে। 3 নাম্বারটা সোজা, বুঝতে পারলে। এই যে কোয়েশ্চেন 3টা আমি পুরোটা কপি করে নিয়ে নিই। কোয়েশ্চেন 3টা করে আমাকে একটু ব্রেক দিয়েন। হ্যাঁ, আমি 10-15 মিনিট একটা ব্রেক নিয়ে তারপর শুরু করবো না। আমার একদম হয়ে গেছে। আচ্ছা, তো কোয়েশ্চেন 3টা শুরু করছি। কি বলছে? রাইট অ্যান আর্ক কোড টু সিমুলেট স্যাম্পল ফ্রম, এটা কি ডিস্ট্রিবিউশন বলেন? এটা কি ডিস্ট্রিবিউশন? এক্সপোনেনশিয়ালের ফর্ম মনে নেই আপনাদের? মাত্রই তো এক্সপোনেনশিয়াল দেখালাম। ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স কার ডিস্ট্রিবিউশন? হ্যালো, এই আপনারা কি আছেন? হ্যাঁ ভাই আছে। আছি ভাই, আছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স বা গ্যামা ই টু দি পাওয়ার মাইনাস গ্যামা এক্স, এটা কি এক্সপোনেনশিয়ালের ডিস্ট্রিবিউশন না? হ্যাঁ হ্যাঁ। সো আপনাকে কি বলেছে? রাইট অ্যান আর কোড টু সিমুলেট স্যাম্পল ফ্রম এই একটা ডিস্ট্রিবিউশন। আপনাকে জাস্ট একটা ফাংশন দিয়ে দিছে, কিন্তু বলে নাই যে এটা অ্যাকচুয়ালি কিসের ডিস্ট্রিবিউশন। আপনারা তো আগের থেকেই জানেন এটা এক্সপোনেনশিয়াল, কিন্তু এখানে বলা হয় নাই। তো এখান থেকে আমরা একটা স্যাম্পল জেনারেট করব টু সিমুলেট স্যাম্পল ফ্রম এটা এক্সপোনেনশিয়াল থেকে স্যাম্পল জেনারেট করব। আপনারা যদিও জানেন যে এটা এক্সপোনেনশিয়াল থেকে আসতেছে, প্রিটেন্ড করেন যে আপনারা জানেন না যে এটা এক্সপোনেনশিয়াল থেকে আসতেছে। এটা জাস্ট একটা টিপিক্যাল ফাংশন। আমরা এই ফাংশন থেকে স্যাম্পল জেনারেট করে দেখব যেটা অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল কিনা। আমাদের এমটা হচ্ছে এটা। ফর এই গামার ভ্যালু কত? 5, আর গামার ভ্যালু 1/5। সো আপনাকে একবার 5 দিয়ে করতে হবে, একবার 1/5 দিয়ে করতে হবে। আমি 5 দিয়ে দেখাই দিচ্ছি, আপনারা সেম ভাবে 1/5 দিয়ে একবার করে দেখবেন। বাই ইনভার্টিং দ্য CDF, দ্য কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশন, আমি যদি লিঙ্ক করে বলি, এই যে ফাংশনটা, এইটা থেকে একটা স্যাম্পলকে সিমুলেট বা জেনারেট করতে বলা হয়েছে। কি করে? বাই ইনভার্টিং, আমাকে ইনভার্ট করতে বলছে কাকে? কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশন বা সিডিএফ কে কনভার্ট করে এটা করতে বলেছে। আপনাদের সিডিএফ অ্যাপ্রোচ পড়াইছিলাম মনে হয়, ইনডাইরেক্ট মেথড সিডিএফ অ্যাপ্রোচ ছিল। জাহিদ, আপনাদের র্যান্ডম স্যাম্পল জেনারেশনে মনে পড়ে আমরা সিডিএফ দিয়ে করেছিলাম যে আমরা যে কোনো যেই ডিস্ট্রিবিউশনই হোক না কেন, তার যদি আমরা সিডিএফ ক্যালকুলেট করি, সেটা আপনার ইউনিফর্মের মতো বিহেভ করে। মনে পড়ে? জি মনে পড়ে। হ্যাঁ, সো আমরা কিন্তু ওই কনসেপ্টটা এখানে ইউজ করব যে আমার যেই ডিস্ট্রিবিউশনই হোক না কেন, তার যদি সিডিএফটা আমরা সামহাউ পেয়ে যাই, সেই সিডিএফটা অলওয়েজ একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মতো বিহেভ করে। আপনার এটা সিডিএফ বলতে ওই যে ইনডিরেক্ট মেথডের কিছু আমাদের লেকচার ছিল, ওগুলো ফলো করতে পারেন, সেখানের এটা কনসেপ্ট। তো আমি কি করব? আমার প্রথম কাজ হচ্ছে এখন সিডিএফ কে কনভার্ট করা। আচ্ছা, আমার এখন আবার একটু মোবাইলে যাওয়া লাগবে। আপনারা আবার হচ্ছে দুইটাই স্ক্রিন পিন করেন।
ওকে, দেখা যাচ্ছে মোবাইল স্ক্রিনটা? জি ভাই দেখা যায়। ওকে, সো আমার কাজ হচ্ছে যে কে অটোতে যাচ্ছে, অটোতে যেতে যেতে ক্লাস করতেছে, কত ডেডিকেশন। আচ্ছা, আমাদের এখন কাজ হচ্ছে আমরা এই যে এক্সপোনেনশিয়াল বাট যেই ডিস্ট্রিবিউশনটা আমাদেরকে দেওয়া হয়েছে এইটার সিডিএফটা ক্যালকুলেট করব। তো আমরা জানি কি যে আমি যদি গামা ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স এইটার সিডিএফ ক্যালকুলেট করব। এটা একটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, তো এক্সপোনেনশিয়ালের রেঞ্জ হচ্ছে কত, 0 টু ইনফাইনাইট। তো এটাকে আমরা ইন্টিগ্রেট করব কত, 0 থেকে কত পর্যন্ত, সিডিএফ এর জন্য এক্স পর্যন্ত, এক্স পর্যন্ত করব, ডিএক্স করব। সো দেখেন আমি তাহলে এখানে কত আসে, গামাটা বাহিরে যাবে, তারপরে হচ্ছে আমার গামাটা বাহিরে যাবে, তারপর হচ্ছে কত 0 থেকে 1 পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স ডিএক্স। তারপরে আমি যদি গামাটা রাখি, তারপরে কত, যদি এক্স হবে তাহলে কত ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স বাই মাইনাস গামা 0 থেকে এক্স পর্যন্ত। এই গামা ক্যান্সেলড আউট, তাহলে আমার কি আসে ফাইনালি, আমার হচ্ছে কত আসে, আমার এখান থেকে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস গামা এক্স ওভারঅল 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা প্লাস 1 আসে, হ্যাঁ প্লাস 1 আসে, তো ওভারঅল 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স, এমন কিছু একটা আমাদের ফরম্যাট পাই। এটা হচ্ছে আমার সিডিএফ। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স আসে, মানে এটা তো বেসিক্যালি হচ্ছে এক্সপোনেনশিয়াল বা আমাদেরকে যে ফাংশনটা দেওয়া হয়েছিল সেই ফাংশনের সিডিএফ। আমি বলেছি যে যে কোনো ফাংশনেরই সিডিএফ ক্যালকুলেট করি না কেন সেটা কার সমান হবে, সেটা হয়ে যাবে একটা ইউনিফর্মের সমান, তাই তো? জি ভাই। ওকে, সো এইখান থেকে আমরা রিভার্স ক্যালকুলেশন, আমাদের কোয়েশ্চেনটা কি ছিল যে বাই ইনভার্টিং দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এই যে আমার সিডিএফটা এটাকে ইনভার্ট করে এখান থেকে আমার এক্সটাকে বের করব, সেই এক্স এর যে ফাংশনটা পাবো সেই ফাংশনটাকে ইউজ করে আমরা সিমুলেট করব। কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ আবার একটু বলবেন? বললাম যে আমাদেরকে কোয়েশ্চেনই বলা হয়েছে আমরা যে সিমুলেট করব এই ফাংশনটা থেকে, ফাংশনটা কার ফাংশন, এক্স এর ফাংশন, কিভাবে করব, ইনভার্টিং দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে আমার সিডিএফ কে ইনভার্ট করে আমার এই ফাংশন থেকে সিমুলেট করব। তার মানে আমার সিডিএফটা চলে আসলো, এই সিডিএফটা থেকে আমার এক্সটাকে বের করব, এক্স এর এখান থেকে যে ফাংশনটা পাবো সেটার থেকে আমরা সিমুলেট করব। জি ভাই। ক্লিয়ার? কারোর মনে হয় মাইকটা অন আছে, একটু আনমিউট করলে ভালো, মিউট করলে ভালো হয়। ওকে, সো আমাদের এইটুক কাজ শেষ। তো আমরা এখান থেকে ফাংশনটা বের করার ট্রাই করি। ওকে, সো আমার ফাইনালি কি পেলাম, ইউ ইকুয়াল টু কত আসছে, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস গ্যামা এক্স, এরকমই তো নাকি? জি ভাই। জাহিদ, ওকে, সো এখান থেকে আমার কাজ হচ্ছে এক্সটাকে আলাদা করে ফেলা। তো আমি যদি এক্সটাকে আলাদা করি কি আসে, 1 মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস না ই টু দি পাওয়ার মাইনাস গ্যামা এক্স। তাহলে এখানে কি হবে, মাইনাস গামা এক্স ইকুয়াল টু কত, লন এটা আসবে। যদি ওই পাশে আসে লন আসে, লন 1 মাইনাস ইউ আসে, তাহলে আমি যদি এক্স লিখি তাহলে কত, 1 বাই মাইনাস গামা লন 1 মাইনাস ইউ। এইটুক ক্যালকুলেশন আপনাদের এক্সামে দেখাতে হবে, যে ইনভার্সন যেটা করলেন, ইনভার্সন মেথড বা ইনভার্টিং দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এতটুকু আপনাকে দেখাতে হবে। দেখেন আপনার কিন্তু ফাংশনটা বেসিক্যালি এক্স এর একটা ফাংশন, তো আপনার ইনভার্সন করেও এক্স এ কিন্তু আলটিমেটলি আসতে হবে, সেই এক্সটাকে আমরা জেনারেট করব। সবাই ক্লিয়ার? জি ভাই। এতটুকু লিখেছেন? তাহলে আমি হচ্ছে মোবাইল স্ক্রিনটা অফ করে দিচ্ছি। জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে আমি মোবাইলটা অফ করে দিচ্ছি।
সো এখন আমি করব কি, কোডে যাই। এই যে পার এমএফ রো যেটা, এটা করে কি আপনার একটা জাস্ট একটা আগের যে প্রবলেমটা ছিল, একটা হচ্ছে আপনার স্টোরেজ ক্রিয়েট করেছিলাম, আর এটা করে কি আপনার 1/2 এর একটা ম্যাট্রিক্স প্লটের জন্য একটা স্পেস ক্রিয়েট করে। এটা আমি পরে যাচ্ছি। তারপরে সেট ডট সিট, সেট ডট সিট দিলেও হবে না দিলেও হবে। এটার কাজ কি, সে ধরেন আপনি হচ্ছে ইউনিফর্ম থেকে একটা জেনারেট করবেন, আর ইউনিফ মানে সেট ডট সিট এর কাজটা আমি বোঝাচ্ছি। ধরেন আপনি হচ্ছে আর ইউনিফ থেকে জেনারেট করছেন কত সাইজের, 4 সাইজের একটা স্যাম্পল জেনারেট করবেন, করেন কত আসে, এই 4টা আসে। আপনি যদি আবার দেন, দেখেন এই 4টা আর আগের 4টা কিন্তু টোটালি ডিফারেন্ট, কোনো ম্যাচ নাই, তাই তো? জি ভাই। এখন আপনি করেন কি, সেট ডট সিট দেন, সেট ডট সিট যে কোনো নাম্বার আপনি টোটালি র্যান্ডমলি, যে আমি যদি 45 দিই, সে এটা টোটালি র্যান্ডম। এবার ধরেন আপনি আর ইউনিট 4 দেন, কত আসলো, এই 4টা। আপনি যদি আবার দেন, ওমা সেই মাসের কথা, কি ব্যাপার, কি ঝামেলা। ওয়ান দিলাম, না এটা বাদ দেন, এটা সেট ডট সিটের মেইন কনসেপ্টটাই হচ্ছে না। আপনি এটা এটা দেওয়ার দরকার নেই। মানে এটা বেসিকলি করতে কি আপনার ধরেন একই, মানে বারবার যদি আপনি একই জিনিস রান দেন, রেজাল্টটা সেম আসার কথা, কিন্তু এখানে কেন আসতেছে জানি না, বাদ দেন এটা। তো প্রথমে করবেন কি, ধরেন এখান থেকে শুরু হচ্ছে, আপনি প্রথমে একটা ইউনিফর্ম ডেটা জেনারেট করলেন, কত সাইজের, 1000 সাইজের একটা ইউনিফর্ম ডেটাকে জেনারেট করলেন, সেটাকে আপনি ইউ দ্বারা ডিনোট করলেন। মানে ইউ হচ্ছে এমন একটা ভেক্টর, সেটা হচ্ছে আপনার 1000টা ইউনিফর্ম থেকে ডেটা নিবে। ঠিক আছে, 1000টা এখানে অবজারভেশন আছে, কোথেকে আসতেছে, ইউনিফর্ম 0 আর 1 থেকে আসতেছে। ওকে, তো এরপরে এক্সটাকে দেখেন, আমি কিন্তু ডিরেক্টলি বলছি যে ট্রান্সফরমেশন থেকে এটা পেয়েছি। আপনাদের ওই যে খাতায় যেটা আমি লিখে দিলাম না, এটা আর এটা কিন্তু একই জিনিস। দেখেন ম্যাচ পান, ম্যাচ পান, হ্যালো? জি ভাই। ভাই ঠিক আছে। হ্যাঁ, সো এই যে দেখেন -1/ল্যামডা, ল্যামডা কত ছিল, ল্যামডা ছিল আপনার 5, এই যে দেখেন, বা ল্যামডা বা গামা যেটাই বলেন, এটা ছিল 5, তো এই জন্য 1/5 এ চলে গেছে। আর লগ 1 মাইনাস ইউ, ইউটা কি, ইউটা হচ্ছে এই ইউনিফর্ম থেকে কয়টা পাইছি, 1000টা পাইছি, তো আমি এখানে এক্স এ 1000টা পেলাম। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার এইটুকু। ওকে, সো এই ইউনিফর্মটা আপনারা আমি তো বললামই যে এক্স এর যে সিডিএফ অ্যাপ্রোচ, সেখানে ইউটা যেটা, সেই ইউটা কিন্তু অলওয়েজ ইউনিফর্ম থেকে আসে। কয়টা ইউনিফর্ম নিয়ে কাজ করতেছি, 1000টা ইউনিফর্ম নিয়ে কাজ করতেছি, আপনারা 500টা নিয়ে কাজ করতে পারতেন, 2000টা নিয়ে কাজ করতে পারতেন, এটা আপনার নিজের মতো যে কতটা ইউনিফর্ম নিয়ে কাজ করবেন। তবে চেষ্টা করবেন এই অ্যামাউন্টটা যাতে একটু বেশি রাখা যায়, তাহলে গ্রাফটা ততটা স্মুথ আসবে। ওকে, তো আমরা এখন যে এক্সটা পাইলাম, দেখেন এই পর্যন্ত আমি কি এক্সপোনেনশিয়ালের কিছু এখানে আনছি, মানে আর ইএক্সপি বা এক্সপোনেনশিয়ালের কিছু এখানে আনা হয়েছে? না ভাই। না, আমি শুধুমাত্র এক্সপোনেনশিয়ালের যে বেসিক গ্রাফটা ছিল, আমি জাস্ট আপনাদের বলছি যে আপনারা তো জানেন এটা এক্সপোনেনশিয়াল থেকে আসতেছে, বাট প্রিটেন্ড করেন যে জানেন না এটা এক্সপোনেনশিয়াল। এটা সিম্পলি একটা গ্রাফ, মানে সিম্পলি একটা আপনার ফাংশন, সেই ফাংশন থেকে আপনার এক্সটা এখানে আসলো। এখন দেখেন এই এক্সটা এক্সপোনেনশিয়ালের মতো বিহেভ করে কিনা। তো এই এক্সটা আমার আসলো, এখন আমি হচ্ছে দুইটা স্টোরেজ ক্রিয়েট করলাম, এসে আমি প্লট করব। এখানে আমার প্লট আসবে 1,2 বলে কি আপনার 1 হচ্ছে রো,
মানে একটা রো আর 2 হচ্ছে কলাম, দুইটা কলাম, তার মানে এখানে একটা প্লট আসবে, এখানে একটা প্লট আসবে, ঠিক আছে? এখন দেখেন আপনি হিস্টোগ্রাম ড্র করলেন, কার হিস্টোগ্রাম ড্র করবেন? এক্স এর, যেটা আমরা জেনারেট করলাম সেই এক্স এর হিস্টোগ্রাম ড্র করবেন, ফ্রিকোয়েন্সি ফলস দিবেন, মেইন দিচ্ছেন, এগুলো আমি বলতেছি, আগে হিস্টোগ্রামটা ড্র করেন, দেখেন কি আসে। দেখেন এটা কি এক্সপোনেনশিয়ালের মতো আসছে না? জি ভাই। দেখেন আপনারা কিন্তু জানতেনই না যে এটা হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল নাকি কি কিছু, মানে এটা জাস্ট একটা সিম্পল আপনার একটা ফাংশন, সেই ফাংশনটার ইনভার্স যে গ্রাফটা সেটা দিয়ে আমরা দেখেন একটা এক্সপোনেনশিয়াল পেয়ে গেছি। তো এখানে যদি আমরা একটা কার্ভ ড্র করি, কিসের কার্ভ? এক্সপোনেনশিয়ালের কার্ভ ড্র করব। এক্সপোনেনশিয়ালের কার্ভ মানে কি? ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স না? মানে সিম্পলি কি এক্সপোনেনশিয়াল থেকে কার্ভ আসতেছে না? জি ভাই। ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, সো এটা এক্সপোনেনশিয়াল থেকে একটা কার্ভ আসলো, অ্যাড ইকুয়াল টু ট্রু, মানে হিস্টোগ্রাম এটা অ্যাড হয়ে যাচ্ছে, কালার দিচ্ছি রেড, এলডব্লিউডি হচ্ছে 2। সো দেখেন এটা এক্সপোনেনশিয়ালের মধ্যে একটা কার্ভ চলে আসছে। আপনার যে হিস্টোগ্রামটা, সেই হিস্টোগ্রামটা কিন্তু আপনার সিমুলেটেড ডেটা, মানে আপনি যে ইনভার্সন ফাংশনটা ইউজ করেছেন সেটা থেকে হিস্টোগ্রাম আসছে, কিন্তু সেখানে দেখেন আপনি সিম্পলি একটা এক্সপোনেনশিয়ালের ফাংশন বসাইছেন, সেটা কিন্তু প্রপারলি ম্যাচ করে গেছে। তাহলে কি বলা যায় যে আমরা একটা পারফেক্ট এক্সপোনেনশিয়াল থেকে একটা ডেটা সিমুলেট করতে পেরেছি? জি ভাই। বলা যায়। এখন হচ্ছে আমি করব কি, এটা তো আমি সিম্পলি হচ্ছে ইনডাইরেক্টলি এক্সপোনেনশিয়াল থেকে একটা স্যাম্পল জেনারেট করেছি। এখন যদি এমন করতাম যে ডিরেক্টলি আমরা স্যাম্পল জেনারেট করতে চাইতাম ডিরেক্টলি এক্সপোনেনশিয়াল 5 থেকে, তাহলে কেমন হইতো? এই যে দেখেন, আমি দেখেন আগে কি ছিল, ইউনিফর্ম থেকে 1000টা নিয়েছি, এখন যেহেতু আমি ডিরেক্টলি করব তাই আমি এক্সপোনেনশিয়াল থেকে 1000টা নিচ্ছি, উইথ প্যারামিটার কত? 5, এখানেও 5 ছিল, সো নিলাম এক্স নিলাম। এখন এই এক্স এরই হিস্টোগ্রাম ড্র করব, ড্র করলাম, এইটার উপর আবার কার্ভও ড্র করব, মানে এটা হচ্ছে আপনার সরাসরি নেওয়াটা। সরাসরি নেওয়াটা। হ্যাঁ, অ্যাড ইকুয়াল টু ট্রু আসলো না কেন? অ্যাড ইকুয়াল টু টি দেই, আসছে। ট্রু না হলে এই মানে এই আর এর যে কি হয়েছে দেখেন, একবার ট্রু দিসি হয় না, টি দিসি হয়, সেট ডট সিড হয় না, এখানে হয়। দেখেন দুইটা গ্রাফ দেখেন আইডেন্টিক্যাল আসছে কিনা, জি ভাই। মানে একদম অ্যাকুরেট না, মানে অ্যাপ্রক্সিমেটলি বলা যায় দুইটা গ্রাফ আইডেন্টিক্যাল আসছে। কিন্তু আমরা দেখেন ডিরেক্টলি এক্সপোনেনশিয়াল থেকে নিয়ে যেটা পাই, ইনডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করে, মানে আমি যদি সিডিএফ অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে আমি যদি স্যাম্পল জেনারেট করে পাই, তাহলে কিন্তু দুইটা গ্রাফ দেখতে হুবহু একই রকম আসতেছে। শেপটা একই রকম। হ্যাঁ, শেপটা একই রকম আসতেছে। আমার মেইন কাজ ছিল এটা, যে কোয়েশ্চেনে কি বলা হয়েছে যে আমি রাইট ডাউন দ্য আর কোড টু সিমুলেট স্যাম্পল ফ্রম এই ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার 5 ইউজিং কি ইনভার্সন মেথড। আমি এটা অলরেডি করে ফেলছি। ক্লিয়ার? জি ভাই। ওকে, সো এখন এখানে আর একটা ছোট্ট পার্ট আছে যে ভেরিফাই দ্যাট ইউর জেনারেটেড স্যাম্পল, মানে আপনি এই যে প্রথম যে স্যাম্পলটা জেনারেট করলাম মানে এক্স ইউজ করে, এটাকে ভেরিফাই করতে বলেছে যে এইটার যে স্যাম্পল মিন এন্ড ভ্যারিয়েন্স আসে, এইটা কি থিওরিটিক্যাল মিন আর ভ্যারিয়েন্সের সাথে সেম হয় কিনা। মানে আমার এই যে দুইটা ডিস্ট্রিবিউশন পেয়েছি, এটা তো আমার যে সিমুলেটেড স্যাম্পল ছিল সেটা, এইটার যে মিন আর ভ্যারিয়েন্সটা পাবো আর এইটা থেকে যে মিন আর ভ্যারিয়েন্সটা পাবো, এই দুইটা সিমিলার হয় কিনা এটা আমাকে প্রুফ করতে বলেছে। তো এটা আমরা ইজিলি পাবো, আমি এটারও কোড দিয়েছি আপনার। এই যে দেখেন স্যাম্পল মিন এন্ড ভ্যারিয়েন্স, এই যে এক্স সিডিএফ অ্যাপ্রোচে এক্স পেলাম, এইটার মিন আর ভ্যারিয়েন্স কত? মিন অফ এক্স আর ভ্যারিয়েন্স অফ এক্স ক্যালকুলেট করেন, কত আসছে? 0.19 আর 0.039। এখন থিওরিটিক্যাল মিন এন্ড ভ্যারিয়েন্স যদি ক্যালকুলেট করি, থিওরিটিক্যাল মানে হচ্ছে মেইন যেটা, মানে আর ইএক্সপি থেকে ডিরেক্টলি আসলো, সেটার মিন আর ভ্যারিয়েন্স ক্যালকুলেট করে দেখেন
সেম আসছে? অ্যাপ্রক্সিমেটলি কাছে। এগুলো তো আপনার ধরেন সিমুলেশন, তো এখানে কখনো অ্যাকুরেটলি আপনারা সেম রেজাল্ট পাবেন না। আপনারা বলতে পারবেন যে অ্যাপ্রক্সিমেটলি এই দুইটা সিমিলার রেজাল্ট আমাকে দিচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে আমরা স্যাম্পলটা জেনারেট করেছি ইউজিং দ্য সিডিএফ অ্যাপ্রোচ, আমাকে একটা পারফেক্ট অ্যাপ্রক্সিমেটলি পারফেক্ট একটা স্যাম্পল দিয়েছে, বলাই যায় কিন্তু। জি ভাই বলা যায়। তো এক্সামে হচ্ছে এই কোডটা লিখবেন, কোড লিখে এই গ্রাফটা লিখবেন, দেন হচ্ছে এই থিওরিটিক্যাল মিন আর ভ্যারিয়েন্স। আপনাদের কিন্তু এই মিন আর ভ্যারিয়েন্স ক্যালকুলেশনটা এক্সামে কোয়েশ্চেন হিসেবে আছে, যে কম্পেয়ার দ্য স্যাম্পল মিন এন্ড ভ্যারিয়েন্স উইথ দেয়ার থিওরিটিক্যাল মিন এন্ড ভ্যারিয়েন্স। এই যে আমরা কিন্তু কম্পেয়ার করলাম, দুইটা কম্পেয়ার করে দেখলাম যে সিমিলার আসছে। তার মানে কি, আমাদের যে এই ফাংশনটা ইউজ করে মিন আর ভ্যারিয়েন্স পেয়েছি, এটার থিওরিটিক্যাল মিন আর ভ্যারিয়েন্স অফ অ্যাপ্রক্সিমেটলি সেম। এন্ড বি তে কি বলেছে যে ওভারলে দ্য ট্রু পিডিএফ অন স্যাম্পল হিস্টোগ্রাম। এটা তো এটাই করলাম, স্যাম্পল হিস্টোগ্রামের উপর যে ট্রু পিডিএফটা ড্র করলাম, ড্র করে আমরা দেখেন সেম প্লটই পেয়েছি। তার মানে আমরা বলতে পারি যে স্যাম্পলটা প্রপারলি এখান থেকে সিমুলেট হয়েছে। সবাই ক্লিয়ার? জি ভাই এটা ক্লিয়ার। ওকে, এর সাথে আপনাদের টিমটা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা আর ভাই, একটা কোয়েশ্চেন, question ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আমাদেরকে যে সেকেন্ড গ্রাফটাও কি আঁকতে হবে? সেকেন্ড গ্রাফটা হচ্ছে না, এটা লাগবে না, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য, আচ্ছা এটা বোঝার জন্য। হ্যাঁ, এটা এটা দরকার নেই আসলে। কোয়েশ্চেন বি তে কিন্তু এই বেসিক্যালি এটাই বলেছে যে আমার স্যাম্পলের উপরে হচ্ছে আমি ড্রট করব, হ্যাঁ ওভারলে করব। বাট এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমি যদি অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল থেকে নিতাম তাহলে দেখতে কেমন হতো। ক্লিয়ার? জি ভাই। ওকে, সো নাইমুর ভালো বুঝতেছেন, জাহিদ আজকে বুঝতেছে না, বাকিরা কি, বাকিরা আছেন? ভাই আছি। পঙ্কজ, অমিত, সাজ্জাদ, আসিরে ভাই আসি। হ্যাঁ হ্যাঁ বুঝতেছেন নাকি সবাই যে রেকর্ডের জন্য ওয়েট করতেছেন? আচ্ছা, আমাকে একটু 10-15 মিনিটের ব্রেক দেন। হ্যাঁ, আমার আসলে গলা ধরে গেছে এতক্ষণ বলতে বলতে। আমি আচ্ছা ভাই, একটু ঠিক আছে ভাই, একটু ব্রেক নেন আপনি। হ্যাঁ একটু ব্রেক নিই। ব্রেক নিয়ে এসে আপনাদের ধরেন 4 নম্বর একটাই বাকি আছে, এটা আমি ওই হাইপোথিসিসের, এটা একটু টাইম লাগবে। আচ্ছা ভাই ঠিক আছে। আপনারা একটু ধরেন একটু আপনারা একটু ব্রেক নেন, কারণ এত একটু এগুলো তো এত ইজি না, তাই না? বাকি বাকিগুলো যেমন মোটামুটি ইজিলি করা যায়, এটা কিন্তু এতটা ইজি না। ইনফারেন্স কিন্তু ইজি না, এই জন্যই কিন্তু এটা শুধু একটাই রাখা হয়েছে। জি ভাই। তো একটু ব্রেক নেন আপনারাও, আমি একটু ব্রেক নেই, 15-20 মিনিট পর আমি আবার আসতেছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে, থাকেন আপনি কাছাকাছি থাকেন। ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে, তাহলে আমি স্টপ করতেছি, আমি রেকর্ডারটা স্টপ করে দিচ্ছি। হ্যাঁ ওকে, ভালো থাকেন।